আমি রাসেল আছি সাথে আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমার নাম আশিক সাইফ। আমি এসেছি ঢাকার কাঁঠালবাগান বাজার থেকে। আচ্ছা, আমার ঘটনাটি ঘটেছে বগুড়া জেলায়। আমার গ্রামের বাড়ি বগুড়াতে, বগুড়া সদরে উপজেলার বৃন্দাবনপাড়া গ্রামে আমাদের বাসা, বৃন্দাবন দক্ষিণ পাড়ায়। তো আমি রিসেন্ট বগুড়া গিয়েছিলাম একটি কাজে ফ্যামিলি সহ। তো এই মাসের 8 তারিখের ঘটনা। আমি বাড়িতে যাওয়ার পরে একটু সকালবেলা বাইরে যাই কাজের উদ্দেশ্যে। কাজ শেষ করে যখন দুপুরে আমি খেতে বসি, খাওয়ার পরে দেখছি বেশ হট্টগোল হয়েছে, হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন আমি একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যেয়ে দেখছি যে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। কী ব্যাপার জানার চেষ্টা করি। তখন শুনলাম এখানে নাকি, আমাদের আগে একটু বলে নেই, আমাদের বাসা থেকে প্রায় 200 গজ দক্ষিণ পাশে একটু ব্রিজ আছে, ছোট ব্রিজ। ব্রিজের নিচে যেই নদীটা বলে, এখানে নদী বলা যাবে না, এটাকে একটা বিলের মতো, এটাকে আমরা সুবিল বলে থাকি সাধারণত, সুবিল। এই সুবিলটা হচ্ছে করতোয়া নদীর একটা অংশ বা শাখা প্রশাখা, যেটাই বলেন না কেন। এই সুবিলের উপরে যে ব্রিজটা আছে আমার বাসার দক্ষিণ দিকে, প্রায় 200 গজ দক্ষিণে, ঘটনাটি ওখানেই ঘটে যায়। দেখি ব্রিজের উপরে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশ আসলো এবং পরে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আসছে। তো আমি ঘটনা জানার চেষ্টা করে দেখি যে ওখানে নাকি একজন মানুষ পানিতে ডুবে গেছে প্রায় ঘন্টা 3 আগে। তো অদ্ভুত ব্যাপার যে পানির গভীরতা খুব বেশি হলে 18 থেকে 20 ফুট হবে। এর মধ্যে যদি কেউ ডুবে যায়, এটা খুব আশ্চর্যজনক বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক, ফায়ার সার্ভিসে কর্মীরা আসলেন, তাদের সঙ্গে আমার একটু কথা হলো। তো আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি কিছু দেখেছেন? তা আমি বললাম যে না, আমি তো অ্যাকচুয়ালি কিছু দেখিনি, তবে আমি শুনে দৌড়ে আসলাম। তো আমাকে কিছু প্রশ্ন করলেন তারা, যে এখানে কি আগেও এরকম কোনো ঘটনা ঘটেছিল? তো আমার জানা মতে এরকম ঘটনা প্রতি 1 বছর বা 2 বছর অন্তরেই এরকম ঘটনা ঘটে থাকে। ঠিক ওই ব্রিজের নিচেই নয়, আমাদের সুবিলের আশেপাশের মধ্যে এই ঘটনাগুলো ঘটে থাকে। প্রতি বছরই এক ছোট বাচ্চা হতে পারে বা বয়স্ক কোনো লোক হতে পারে, কেউ হয়তো মাছ ধরার উদ্দেশ্যে যায়, কেউ হয়তো গোসল করতে যায়, কেউ সাঁতার কাটতে যায়, বিভিন্নভাবে যেতে পারে। এরকম অনেকেই নাকি প্রতি বছরই একজন একজন করে গায়েব হয়ে যায়। সে মারা অনেক সময় ডেড বডি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো এরকম একটা ঘটনা আমি শুনেছি, অনেক শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য আমার হয়নি। এবার আমার সঙ্গে ঘটনাটি ঘটে গেল। তো আমি বর্ণনায় চলে যাচ্ছি। প্রথমে শুনলাম ওই ভদ্রলোক পাশের গ্রাম থেকে আসলেন, ছোট একটা বাচ্চাকে নিয়ে, ওনার মেয়েকে নিয়ে। তো ভদ্রলোক প্রথমবার সুবিলের ব্রিজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কিছুক্ষণ সাঁতার কেটে আবার উপরে উঠে আসেন। উঠে আসার পরে আবার দ্বিতীয়বার যখন আবার ঝাঁপিয়ে পড়েন, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তাকে আর দেখা যাচ্ছে না। তো এটার প্রত্যক্ষদর্শী ছিলেন 2 জন ভদ্র মহিলা, যারা গ্রামে ধরেন যে ব্রিজের উপরে বিভিন্ন জ্বালানি কাঠ, টাট, এই ধরনের যে সমস্ত কাজকর্ম করে থাকেন, শুকানোর কাজগুলো তারা দেখেছেন। এবং ভদ্রলোকের ছোট মেয়েটি খুব কান্নাকাটি শুরু করে দেয়। 1 ঘন্টা হয়ে যায় বা আরও সময় বেশি হয়ে যাচ্ছে, তার বাবা এখনও আসছে না বা তাকে দেখা যাচ্ছে না। এইভাবে হতে হতে লোকজন জানাজানি হয়ে যায় এবং অনেক লোক ওখানে চলে আসে। আমিও সেভাবে যাই। তো ফায়ার সার্ভিসের কর্মীরা তখন আমাকে জিজ্ঞেস করলেন যে, ভাই আপনি কি নিজের চোখে দেখেছেন? আমি বললাম, না ভাই, আমি তো দেখিনি, আমি কিছুক্ষণ আগে আপনাদের মতোই এসে উপস্থিত হলাম। তো তারা বলছেন যে এখানে আমরা শুনলাম 2 জন ভদ্র মহিলা নাকি দেখেছেন, তাদেরকে তো দেখা যাচ্ছে না, তারা কোথায়? তখন আমি বললাম যে, কোন ভদ্র মহিলা? তখন গ্রামবাসী বলল যে হ্যাঁ, এখানে 2 জন মহিলা ছিলেন, তাদেরকে তারা দেখেছে। তো তাদেরকে খুঁজে বের করা হলো, তাদের থেকে বর্ণনা শোনা হলো যে আপনারা কি দেখেছেন আসলে। তো তাদের মুখে যেটা শোনা যায় যে ভদ্রলোক দ্বিতীয়বার যখন সুবিলে ঝাঁপিয়ে পড়েন, তারপরে সে আর উঠে আসেননি, বা তখন তাকে সাঁতার কাটতেও দেখা যায়নি। তো সে কিভাবে লাফ দিয়েছে, তবে সোজা হয়ে লাফ দিয়েছে নাকি মাথা নিচে করে, যেটা আমরা ড্রাইভ বলি, সেটাতে সে করেছে বলছে না। সে সোজা হয়ে লাফ দিয়েছে, যেটা স্বাভাবিকভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি পানিতে, সেভাবেই সে লাফ দিয়েছে। তো লাফ দেওয়ার পরে, এভাবে হওয়ার পরে এলাকাবাসী কিছু সাহসী যুবক যারা আছেন, ছেলেবেলে যারা আছে এলাকায়, তারা প্রায় 8-10 জন সুবিলে নেমে বিভিন্ন দিকে তারা খোঁজাখুঁজি করে। প্রায় ঘণ্টাখানিক তারা খোঁজাখুঁজি করে, ব্রিজের নিচে এবং আশেপাশে সব দিকে তারা খোঁজাখুঁজি করে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও যখন কোনো প্রকার তার অবস্থান খুঁজে পাচ্ছিল না তারা, তখন তারা এক প্রকার হতাশ হয়ে উপরে উঠে আসে। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা নামার জন্য প্রস্তুতি নেয়। তো তাদেরকে আমি জিজ্ঞেস করি যে, ভাই আপনারা যে নামবেন, আপনাদের কাছে তো আমি কোনো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি না,
যে ইকুইপমেন্ট থাকে সেগুলো। ভাই অ্যাকচুয়ালি বগুড়াতে যে আমাদের ফায়ার সার্ভিসের যে অফিসটা, মানে এখানে তাদের কাছে সেই ইকুইপমেন্টগুলো নেই। এই ইকুইপমেন্টগুলো আসে অ্যাকচুয়ালি রাজশাহী থেকে। তো রাজশাহী থেকে অলরেডি ডুবুরি দলেরা রওনা দিয়েছেন। তাদের আস্তে আস্তে আরও মোটামুটি ঘন্টা তিনেক সময় লেগে যাবে। তো তার আগে আমরা একটু খুঁজে দেখি, যদি পেলাম তো আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় তাহলে পরবর্তীতে তারা এসে এটা খুঁজবে। তো যে কথা সেই কাজ, তারা পানিতে প্রায় 6 জন ডুবুরি দলের সদস্যরা নেমে যায়। নেমে তারা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে প্রায় 15-20 মিনিট পরে দেখা যায় এক ডুবুরি দলের একজন সদস্য উপরে উঠে আসে। উপরে উঠে এসে বলছে যে আমি পেয়েছি। সে তখন আবার তারা 6 জন তখন আবার একসঙ্গে হয়, একসঙ্গে তখন আবার 6 জন একসঙ্গে আবার নিচে চলে যায়। যে দেখে ব্রিজের ঠিক মাঝখানে যে পিলারটা আছে, পিলার থেকে ঠিক 2 ফুট দূরত্বে সে লাশটাকে পাওয়া যায়। এই ভদ্রলোকের লাশটাকে পাওয়া যায়। তো লাশটাকে তখন তারা উঠায় নিয়ে আসে। উঠানোর সময় তাদের কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, এটা পরে শুনতে পারি আমি। উঠানোর পরে দেখলাম যে ভদ্রলোকের মাথায় বেশ কাদামাটি দিয়ে মাখা, মানে মাথার অর্ধেক অংশ মানে কান পর্যন্ত তার কাদামাটি দিয়ে মাখা। আর শরীরে কোনো প্রকার কোনো পানি খেলে যেরকম মানুষের পেট ফুলে ওঠে বা কিছু হয়, এরকম কিছু আমি লক্ষ্য করিনি। তখন আমি কিছু আগ্রহবশত কয়েকটা ছবি আমি তুলে নিই, এবং অনেকেই তুলছিল। লাশ উপরে তোলা হয়, তারপর লাশটাকে মাথায় যে কাদাগুলো ছিল বা কিছু, তা পানি দিয়ে পরিষ্কার করা হয়। দেখলাম পানি টানি দিয়ে পরিষ্কার করল, তার সে জীবিত আছে কিনা একটা চেষ্টা করা হলো আর কি দেখার জন্য। ওখানে একজন ডাক্তারও ছিলেন। আমাদের গ্রাম্য ডাক্তার, উনি না বললেন যে না, ভদ্রলোক মারা গেছেন, উনি মারা গেছে আরও প্রায় 3 ঘন্টা আগে, এরকম একটা কথা সে বললেন। এভাবে সে মারা গেলেন। লাশটা উঠে আসলো, পুলিশ আসলো, এলাকাবাসী দেখলো, সবাই দেখলো। সবচেয়ে আশ্চর্যের এবং মরার যে বিষয়টা আমার কাছে মনে হলো, যে একটা মানুষ যদি পানিতে 3 ঘন্টা যাবৎ ডুবে মারা যায় 3 ঘন্টা আগেই, তাহলে নিশ্চয়ই সে কিছুটা তার নাকে বা মুখ দিয়ে পানি প্রবেশ করে তার শরীরটা ফুলে উঠবে বা তার পেট ফুলে উঠবে, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু আশ্চর্য বিষয়, তার তার শরীরে কোনো প্রাণী প্রবেশ করার কোনো আলামত তারা দেখতে পাচ্ছে না, বা আমি নিজেও বুঝতে পারছি না যে তার শরীরে কোনো প্রাণী আছে। তো যথারীতি তার লাশটা ওখান থেকে পুলিশ পোস্টমর্টমের উদ্দেশ্যে বগুড়া মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার পরপরই তার লাশটা আবার ফেরত দিয়ে যায়, তারা নিয়ে আসে। আমি আবার দেখলাম, এশার নামাজের পরে দেখলাম তার বাসার সামনে অনেক লোকজন বসে আছে, খাটিয়াতে লাশ। জিজ্ঞেস করলাম, ভাই মাটি কখন হবে, আপনাদের দাফনের কাজ কখন হবে? বলল যে এশার নামাজের কিছুক্ষণ পরেই আমরা দাফন করব। এরকম ব্যাপার আমি শুনে চলে গেলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম, যে বিষয়টা আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাচ্ছি, যে এই লাশের শরীরে কিছুই পাওয়া যায় না, তবে তার মাথাটা যে মাটিতে ঢোকানো ছিল, মাটির ভিতরে মানে সুবিলের নিচে, পানির নিচে যে কাদামাটি, সে কাদামাটির মধ্যে তার মাথার অর্ধেক প্রবেশ করানো ছিল। আর তার অন্য কোথাও কোনো স্পট দেখা যায়নি, তবে তার গলাতে দেখা যাচ্ছে যে আঁচড় দিলে যেরকম দাগ দেখা যায়, ঠিক সেরকম কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি। মানে বড় বড় আঙ্গুলের ছাপের মতো চিকন চিকন দাগ, পুরো গলার 2 সাইডে দাগ দেখা যাচ্ছে। এছাড়া তার আর কোনো আলামত পাওয়া যায়নি। তো পোস্টমর্টেম রিপোর্টে যেটা আমি লোকমুখে শুনেছি, যে এরকম ডিরেক্ট কিছু বলেনি ডাক্তাররা, তবে বলেছে যে পানির ভিতরে তার শ্বাসরোধেই বা এই ধরনের কিছু হয়ে তার মৃত্যুবরণ করে। এবং পোস্টমর্টেম রিপোর্টে এটাও বলা আছে যে তার শরীরে কোনো পানি প্রবেশ করেনি, সে কোনো পানি নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো দিক থেকে তার পানি আসেনি। তো এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো, যে পানি এতক্ষণ ধরে ভদ্রলোক পানিতে পড়ে গেলেন, সে সাঁতার জানা লোক, তো পানি তো সে কিছু অবশ্যই তার শরীরে প্রবেশ করার কথা, যেটা আমরা সাধারণত ধরে থাকি। তো এরকম কোনো কিছু বোঝা যায়নি। আর যেটা সবাই মার্ক করেছে, যে তার গলায় যে আঁচড়ের দাগটা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভদ্রলোক পানিতে পড়ে গেলেন সোজা হয়ে, পানিতে ঝাঁপিয়ে পড়ে সে সোজা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পানির নিচে সে মাথাটা তার ঢোকানো ছিল, বডিটা উপরের দিকে ছিল। এটাই সবার কাছে আশ্চর্য মনে হয়েছে। আবার গ্রামের কিছু মুরব্বী লোক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তাদের মুখে শুনলাম, তাদের কাছে বিষয়টা খুব একটা আশ্চর্যের নয়, কারণ প্রায় 1-2 বছর পরপরই আমাদের ওই এলাকায় এরকম 2-1টা ঘটনা ঘটে থাকে, এই পানিতেই ডুবে যায়। তো আমি জিজ্ঞেস করলাম, একটু আগ্রহবশত জিজ্ঞেস করলাম মুরব্বীদেরকে, যে চাচা বা মামা কি ব্যাপার? বলছে তাদের আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যে পানিতে ড্যাও নামে কিছু একটা আছে, আমি শুনেছি ড্যাও থাকে। আমি বললাম যে ড্যাও জিনিসটা কি আসলে? পানিতে যারা
দুষ্ট প্রকৃতির জিন জাতীয় কিছু, তারা পানিতে প্রবেশ থাকে, তাদের বসবাস, তাদের যদি কোনো প্রকার আঘাত বা ব্যাঘাত সৃষ্টি করে, তাদের বিরক্ত করা হয়, তখন নাকি তারা রাগের বশে এরকম কিছু একটা ঘটায় ফেলে। তো আমার কাছে আমি খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না বিষয়টা। আমার কাছে একটু আশ্চর্য মনে হয় যে পানিতে তো একটা লোক হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, বা সাঁতার না জানলেও মারা যেতে পারে, এটা কিভাবে সম্ভব? তখন এটা আমি কনফার্ম হয়ে গেলাম যে পোস্টমর্টেম রিপোর্টেই যে আসলে কোনো পানি প্রবেশ করেনি এবং সে শ্বাসরোধেই তার মৃত্যুটা হয়ে যায়, এরকম রিপোর্ট আসছে পোস্টমর্টেমে, যদিও আমি সেটা দেখিনি, লোকমুখে আমার শোনা। যে রিপোর্টটা আপনি বললেন, এই রিপোর্টটা কি এরকম একটা রিপোর্ট আসা কি স্বাভাবিক? এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, কেন একটু সবাইকে এক্সপ্লেন করে দেন তাহলে সেটা। যে রিপোর্ট যদি পানিতে বসে সে মারা যায়, পানিতে ডুবে সে মারা যায়, তাহলে আমরা ধরে নেব হয় সে হার্ট অ্যাটাকে মারা গেছে, বা স্বাভাবিক মৃত্যু, অথবা সে পানিতে শ্বাসরোধে জানে না, এই ধরনের কিছু। কিন্তু এখন আসলে কিছুই হয়নি এরকম। সে সাঁতার জানা লোক, এবং আমি এটাও বলে দিচ্ছি ভদ্রলোকের বয়স 55 থেকে 56-র মধ্যে। অনেক বয়স, এবং এরকম ধরনের বয়সের কেউ যদি সাঁতার না জানেন, তাহলে হয় পানি এড়িয়ে চলবেন, বা অসাবধানতার কোনো কারণ নেই। না, এখানে অসাবধানের কোনো কারণ নেই, কারণ হচ্ছে সে রেগুলারই নাকি ওখানে প্রায় সময় পানিতে গোসল করতে আসেন। যখন আমাদের বর্ষাকালে যখন পানি ভরে যায়, তখন সে মাছ ধরতে আসেন, তার মাছ ধরার একটা নেশা আছে, এবং সে গোসল করার উদ্দেশ্য আছে, সাঁতার কাটতে বা গোসল করতে, এরকম কাজেও সে আসে। তো সে একটা অনেক অভিজ্ঞ লোক পানিতে। আমি মনে করি তার দ্বারা এরকম হওয়ার কথা নয়, এবং এলাকার সবার কাছে এটা মনে হচ্ছে যে এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয়। এবং আমি তো এতদিন শুনেছি, ছোটবেলা থেকে শুনছি নাকি সবিলে আমাদের 1 বছর 2 বছর পর পরে বিভিন্ন মানুষ 1জন 2জন করে মারা যায় বা গায়েব হয়ে যায়। এটা এবার এটা নিজের চোখে দেখলাম, এবং দেখে আমি তারপর থেকে খুব বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম যে এটা হলো কি হতে পারে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না আমার দেখা মতে। এবং আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি রাসেল হয়ে আপনাকে দেখানোর জন্য। আপনি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কী রকম মৃত্যু হতে পারে। এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে আমি ভুলে গিয়েছিলাম, যে লাশের যে ছবিটা দেখাবো আপনাকে, তাতে বুঝতে পারবেন তার পুরো বডিটা একদম স্বাভাবিক, শুধু মাথাটা মুখটা তার একদম কালো হয়ে গেছে, বা নেভি ব্লু কালার যেরকম হয়ে যায়, ডিপ নেভি ব্লু কালারটা, এরকম কালার আমরা দেখতে পাচ্ছি। তার মুখটা এরকম বর্ণ হয়ে গেছে, খুব কালচে বর্ণ, আর পুরো শরীরটা তার একদম স্বাভাবিক, কোনো আঁচড়ের দাগ, কোনো আঘাতের দাগ, কোনো কিছুই তার শরীরে নাই। এবং এটা হত্যা জাতীয় কিছুও না, এটা হত্যা জাতীয় কিছু না, প্রশ্নই আসে না। ওকে, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম, এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম মেজবা। উনি খুলনা শহরেই থাকেন। খুলনা শহরের টুটপাড়া এলাকায় উনি বসবাস করেন। যারা খুলনায় আছেন তারা টুটপাড়া এলাকাতে অবশ্যই চিনবেন, আমি নিজেও চিনি। তো ওনার এক বড় ভাই, তার বাড়িও ওই কাছাকাছি জায়গাতেই, তার নাম হচ্ছে শাফি। তো এই শাফি ভাই একদিন এই মেজবা ভাইকে বলেন যে, মেজবা, তোমার পরিচিত ভালো কোনো হুজুর রয়েছে? রুকিয়া করাতে হবে। তখন জিজ্ঞেস করা হলো যে কি কারণে, কি ধরনের সমস্যা আপনি ফেস করছেন। তখন মূলত ওই ঘটনাটি এই শাফি ভাই মেজবা ভাইকে বলেছিলেন। ঘটনা কিন্তু বেশি দিন আগের না, অল্প কিছুদিন আগের ঘটনা। শুরু হয় 2024 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে, যখন এই শাফি ভাইয়ের চাচা মৃত্যুবরণ করেন। উনি ঝাড়ফুঁক করতেন, কবিরাজি করতেন। দীর্ঘদিন উনি প্যারালাইজড হয়েছিলেন, বিছানায় পড়েছিলেন। মৃত্যুটা স্বাভাবিকই হয়েছিল। স্বাভাবিকভাবে 8-10টা প্যারালাইজড রোগী যেভাবে প্রবলেম ফেস করেন, এভাবেই উনি প্রবলেম ফেস করেছিলেন, তারপর মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুটা অস্বাভাবিক বলে মনে হয় নাই। ওনার যখন দাফন কাফনের কাজ শুরু হলো, সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল। তাকে যখন কবরে নামানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তার আত্মীয়স্বজন সহ আশেপাশের অনেক মানুষই সেখানে সমবেত ছিলেন। তার মধ্যে কিন্তু এই শাফি ভাইও ছিলেন। যেহেতু উনি তার ভাতিজা, উনি যখন লাশ নামান, অন্যান্য আরও অসংখ্য মানুষের মতো সেই কবরে মাটিও উনি দেন। পেছন থেকে বেশ কিছু লোক আবার মাটি দিচ্ছে, তার হাতে দিচ্ছিল যে শাফি, এই মাটিটা ওই কবরে দিয়ে দাও। যেহেতু শাফি ভাই কাছাকাছি ছিলেন কবরের, ভিড়ের মধ্যে কেউ আবার কাছে যেতে পারছিল না, এজন্য তার হাতে কেউ কিছু মাটি দিয়ে দিয়েছিল, উনি আবার সেটা দিয়ে দিয়েছিলেন কবরের ওপরে। তো উনি যখন দাফন কাফন শেষ করে বাড়িতে আসেন, সব কিছু স্বাভাবিক ছিল। রাতের বেলা উনি ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে ওনার চাচা এসেছেন, এসে বলছেন, শাফি, তুই এমন একটা কাজ কেন করলি আমার সাথে? আমি তোর কি ক্ষতি করেছিলাম? এটা কি তুই ঠিক করলি? আমার খুব কষ্ট হচ্ছে শাফি,
তুই কেন এই কাজটা করলি? সাফি ভাই ধর্মর করে ঘুম থেকে জেগে ওঠেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমি কি করলাম চাচার সাথে? তো জীবনে কখনো বেয়াদবি করেছি বলে মনে পড়ে না, আর কি এমন কাজ করলাম চাচা স্বপ্নের মধ্যে এসে আমাকে বললেন। সাফি ভাই চিন্তা করলেন যে যেহেতু ঘণ্টাখানেক আগেই উনি কবর টবর দিয়ে আসছেন, হতে পারে যে এমনিতেই স্বপ্নটা দেখেছেন। উনি আবার ঘুমিয়ে যান। ওই রাত্রে উনি আর কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, কিন্তু পরের রাত্রে সেম স্বপ্ন উনি দেখেন। চাচা এসে বলছে, সাফি, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই এমন একটা কাজ কেন আমার সাথে করলি? কিভাবে তুই কাজটা করতে পারলি? আমার অনেক কষ্ট হচ্ছে। এইভাবে বলতে সাফি ভাইও ঘুম থেকে ধর্মর করে জেগে উঠত। উনি বুঝতে পারছেন না যে কি ব্যাপার, গত রাত্রেও দেখলাম, আজকেও দেখলাম, ঘটনা কি? তো ওই রাতের মতো উনি পরবর্তীতে আবার ঘুমিয়ে যান। এরপরে উনি আর কিছু দেখেন নাই। সমস্যাটা হলো কি, পরের রাত্রেও উনি সেম স্বপ্নটা দেখেছেন। উনি চতুর্থ রাতে দোয়া দুরুদ পড়ে ঘুমিয়েছেন। ওই রাত্রে আর উনি কোনো স্বপ্ন দেখেন নাই, কিন্তু স্বপ্ন না দেখলেও ওনার ঘরে উনি কারো উপস্থিতি বুঝতে পারেন। উনি যখন চোখ বন্ধ করে শুয়েছিলেন, যখন ঘুম চলেও আসছে, একটা পর্যায়ে যেন ওনার ঘুম ভেঙে যায়। তখন ওনার কাছে মনে হলো কেউ ওনার খাটের উপরে হাঁটাহাঁটি করছে। তখন তো ডিসেম্বর মাস, একদম ডিসেম্বর মাসের শেষ দিকে, 25 তারিখে তো মারা গিয়েছেন, এরপরে হচ্ছে চতুর্থ দিন আর কি, মানে ডিসেম্বর মাসের একদম শেষ দিকে। তখন তো শীত, বাংলাদেশের তো তখন শীত পড়ে যায়, বাংলাদেশের আবহাওয়ায় আর কি। উনি লেপ মুড়ি দিয়ে আছেন। লেপ মুড়ি দেওয়ার পর ওই খাটের উপর যদি কেউ হাঁটে, খাটে কিন্তু এক ধরনের ক্যাচ ক্যাচ শব্দ হয় বা একটু নড়ে ওঠে, কর্মর শব্দ করে। এটা কিন্তু খাটে যারা শুয়ে থাকেন বুঝতে পারেন, খাটের উপর যদি কেউ হাঁটাহাঁটি করে। তো ওনার কাছে মনে হলো ওনার খাটের উপরে উঠে কেউ হাঁটাহাঁটি করছে। তো উনি যখন লেপটা মাথার উপর থেকে সরিয়ে দেখার চেষ্টা করেন কেউ আছে কিনা, উনি কিন্তু কাউকে দেখেন নাই। উনি মনে করলেন যে মনের ভুল মনে হয়। ওই রাত্রে উনি আর আসলে ওরকম কোনো কিছু দেখেনও নাই, জাস্ট এতটুকুই ছিল, এছাড়া আর তেমন কোনো সমস্যা ছিল না। তো এর পরের রাত্রে উনি আরেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করেন। সেটা হচ্ছে যে এবার মনে হলো ওনার পায়ের কাছে কেউ আছে, ওনার পায়ের ওখানে কেউ স্পর্শ করছে। শীতের রাত্রে যদি কেউ পা স্পর্শ করে তাহলে কিন্তু বোঝা যায়, অবশ্যই এমনিতেও বোঝা যায়, কিন্তু শীতের কথা এই কারণে বলছি কারণ শীতের সময় সবার হাত পা ঠান্ডা থাকে। উনি ফিল করেন কোনো ঠান্ডা হাত ওনার পায়ে স্পর্শ করেছে। উনি ধর্মর করে উঠে বসেন, কিন্তু কাউকে দেখতে পান না। পরের দিন উনি এক হুজুরের কাছে যান, স্থানীয় একজন মসজিদের যিনি হুজুর, তার কাছে গিয়ে এই সমস্ত কথা খুলে বললে উনি বলে, এটা তোমার মনের ভুল, চাচাকে মনে হয় বেশি ভালোবাসতা, উনি মরে যাওয়ার পর এরকম দুঃস্বপ্ন দেখছো, ও কিছু না। আসলে ওই হুজুরও বুঝতে পারেন নাই ঘটনাটা কোন লেভেলের। উনি কিছু ঝাড়ফুঁক করে দেন। তো ঝাড়ফুঁক যখন করে দিয়েছেন, উনি বাসায় চলে আসছেন। দুপুরের সময় হয়ে যায়। উনি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকেছেন। তো যখন ওয়াশরুমের শাওয়ারটা ছেড়ে দিয়েছেন, শরীরে পানি পড়ছে, হঠাৎ করে উনি একটা অদ্ভুত রকমের অনুভূতি লাভ করেন। সেটা হচ্ছে উনি স্পষ্ট বুঝতে পারেন যে ওনার ডান কাঁধের উপর একটা ঠান্ডা হাত স্পর্শ করেছে। হাত যদি কাঁধের উপর রাখা হয় তখন কিন্তু হাতের প্রত্যেকটা আঙুলের একটা অনুভূতি মানুষ ফিল করে। উনি কিন্তু সেই অনুভূতিটা লাভ করেন। উনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। প্রচণ্ড ভয় পেয়ে যান উনি। তাড়াতাড়ি শরীরে গামছা ঝরিয়ে ওয়াশরুমের বাইরে চলে আসেন। এটা গেল ওই সময়ের ঘটনা। তারপরে একদিন উনি বাসায় দুপুরবেলা একা একা শুয়ে আছেন। ওই সময় বাসায় কেউ ছিল না। তো দুপুরের খাবার খেয়ে নিজের ঘরে উনি শুয়ে শুয়ে চিন্তা করছেন যে ওনার সাথে কেন এমনটা হচ্ছে। উনি কিন্তু তখনও বাসায় এগুলো বলেন নাই, কারণ এগুলো জানালে তারা বিষয়টা কিভাবে নেবে। এ সমস্ত চিন্তা যখন করছেন তখন কিন্তু ওনার ঘরের যে দরজাটা, মানে রুমের যে দরজাটা, এটা অর্ধেক খোলা অবস্থায় ছিল। হঠাৎ করে ধরাম করে দরজার পাল্লা দুটো খুলে গিয়েছে। শুধু তাই নাই, পাল্লা দুটো দেয়ালের সাথে প্রচণ্ড জোরে আঘাত করেছে। ভয়ঙ্কর শব্দ হয়েছে। উনি তো শোয়া থেকে ধর্মর করে খাটের উপর বসে পড়েছেন। উনি বসে দেখেন যে ঘরের ভিতর প্রচণ্ড বাতাস হচ্ছে। ঘরের জানালার পর্দা, বিছানার চাদর, ওনার টেবিলের উপরে থাকা বইয়ের পাতা সব উঠছে, সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, ঝড় হলে যেরকম হয় আর কি। উনি কি করেছেন, ওনার রুমের জানালা দিয়ে যখন বাইরে তাকিয়েছেন, দেখেন যে না, সব কিছু ঠিকঠাক, বাইরে তেমন কোনো বাতাসই নাই, শুধু ওনার ঘরের ভেতরে এমনটা হচ্ছে। উনি তখন সাহস করে নেমে যে ঘরের বাইরে যাবেন সেটাও পারছেন না। মনে হচ্ছে উনি একটা জায়গায় একদম ফ্রিজ হয়ে গেছে, মানে জমে গেছেন। ওনার হাত পা কিছুই চলছে না, শুধু মাথা আর চোখ, এই দুটোর উপর ওনার কিছুটা নিয়ন্ত্রণ আছে। এরপর যেটা হয় সেটা খুবই মারাত্মক। তখন বাস্তবেই এই সাফি ভাইয়ের কানের কাছে এসে কে যেন ফিসফিস করে বলছে, তুই আমার সাথে এটা কেন করলি সাফি, কেন? তুই কেন করলি আমার সাথে এটা? এই কথাটাই বারবার ওনার কানের কাছে ফিসফিস করে বলছে। উনি ওই সময়ে আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। উনি জ্ঞান হারিয়ে ফেলেন। উনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে ওনার বাড়ির মানুষজন, চারদিকে বাড়ির মানুষজন যখন এসে দেখেছে উনি সেন্সলেসে ওনার রুমে পড়ে আছেন, তখন তাকে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন।
ওনার মা ওনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন, ওনার হাতে স্যালাইন লাগানো হয়েছে, ওনার সমস্ত শরীরে ব্যথা। সবাই মনে করেছে কি উনি হয়তোবা কোনো কারণে হতাশাগ্রস্ত ছিলেন, ঘুমের ওষুধ বা এই টাইপের কোনো কিছু খেয়েছেন যার কারণে এরকমটা হয়েছে। তো ওনার মা রাতের বেলা যখন ওনার কাছে জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন প্রথমবারের মতো ওনার পরিবারের সদস্যদের কাছে উনি এই বিষয়টা খুলে বলেন। ওনার মা তখন কিছুটা বুঝতে পেরেছেন যে সমস্যাটা আসলে কি হতে পারে। এরপর উনি কিছুটা সুস্থ হলে ওনার মা ওনাকে স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যান। তো বড় হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দেন এবং এক বোতল পরা পানি দিয়ে দেন, কিছু আমল শিখিয়ে দেন, আর বোতলের পানিটা এই শাফি ভাইয়ের ঘরে ছিটিয়ে দিতে বলেন। আর হুজুর বলে দেন যে এই 2টা দিন তুমি আমল করো, এই কাজগুলো করো, আমি 2 দিন পরে তোমার ঘরে আসব, তারপর দেখি যে ব্যাপারটা কি। আর এ সম্পর্কিত আরও কিছু তথ্য আমি সংগ্রহ করার চেষ্টা করব, পরে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। এই বলে হুজুর তাদেরকে বিদায় দিয়ে দেন। ওনারাও বাড়িতে ফেরত এসে হুজুরের কথা মতো সব কাজ করেন, কিন্তু আগের মতো সমস্যার হচ্ছিল না। কিন্তু শরীরের যে একটা একটু ভার হয়ে থাকা, এই বিষয়টা সহজে যাচ্ছিল না। 2 দিন পর হুজুর আসরের নামাজ পড়ে ওনাদের বাসায় আসেন। আসার পর কিছু তথ্য জানান, যেটা শোনার পর সকলে শিউরে ওঠেন। হুজুর কিন্তু একা আসেন নাই, হুজুর সালাম ভাইকে নিয়ে এসেছেন। এই আব্দুস সালাম ভাই হচ্ছেন তিনি, যিনি হচ্ছে ওই চাচার ছেলে যিনি মারা গিয়েছেন, যাকে স্বপ্নে শাফি ভাই দেখছেন। সে সালাম ভাইকে নিয়ে আসছেন। তো সালাম ভাইকে নিয়ে আসার পর সালাম ভাইয়ের সামনেই ওই হুজুর শাফি ভাইকে বলছেন, যাচ্ছা শাফি, তোমার চাচার মৃত্যুর পর থেকেই, বিশেষ করে তাকে দাফন কাফনের পর থেকেই তোমার সাথে সমস্যা শুরু হয়েছে, তাই না? তখন শাফি ভাই বলছেন, হ্যাঁ হুজুর, এরকমটাই। তখন হুজুর বলছেন, আচ্ছা তুমি কি কবরে মাটি দিয়েছিলে? শাফি ভাই বললেন, হ্যাঁ সবাই তো ওখানে ছিল, সবাই মাটি দিয়েছে, আমিও তো দিয়েছি। হুজুর তখন বলেন, আচ্ছা তোমাকে কেউ বলেছিল যে এই মাটি কবরে দাও? তখন আমি বলি, হ্যাঁ, দূরে তো অনেকেই দাঁড়ানো ছিল। তারপরে বাড়ির কিছু মহিলা সদস্যরা ছিলেন যারা ওই কবরের মাটি কবরে দিয়েছিলেন। তারা তো সরাসরি এসে দেন নাই, কবরের মাটি তাদের হাতে দেয়া হয়, ওনারা আবার পরে আরেকজনের মাধ্যম দিয়ে কাছাকাছি এসে দিয়ে দিয়েছিলেন। আরও কিছু লোক আমাকে হাতে মাটি দিয়েছিলেন দিয়ে দেওয়ার জন্য, তারা দূরে দাঁড়ানো ছিল। আমি তো মাটি দিয়েছি, এখন কে দিয়েছে কি হয়েছে আমি তো ওভাবে বলতে পারবো না। তখন হুজুর বলেন যে শোনো, তোমার চাচা তো একজন কবিরাজ ছিলেন, তো উনার কিছু পোষা খুব ভালো জিন ছিল যারা ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত। এদের মধ্যে খুব শক্তিশালী একটা জিনও ছিল। যেহেতু তোমার চাচা কবিরাজি করতেন, এই এলাকায় আরেকটা দুষ্টু কবিরাজ ছিল যে কালো জাদু করত। তোমার চাচার কারণে সে অনেক কাজ করতে পারত না, সফল হতো না। দেখা যেত সে কালো জাদু করত, তোমার চাচার কাছে সেই রোগী যদি আসতেন তাহলে তোমার চাচা ট্রিটমেন্ট করে দিতেন, যার কারণে তোমার চাচার উপর সে ক্ষিপ্ত ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে, তোমার চাচার কাছে যেই জিনগুলো আসা যাওয়া করত, তোমার চাচার যারা অনুগত ছিল, এদের মধ্যে একটা জিন যে শক্তিশালী ছিল, এই শক্তিশালী জিনটাকে সে কোনোভাবেই নিজের আয়ত্তে নিতে পারছিল না। তোমার চাচার মৃত্যুর সাথে সাথে তোমার চাচার অনুগত অন্য জিনগুলোকে সে আয়ত্ত করে ফেলে, কিন্তু এই শক্তিশালী জিনকে সে নিজের দখলে নিতে পারেনি। তাই সে ভয়ঙ্কর একটা পদক্ষেপ গ্রহণ করে। সেটা হচ্ছে যে ওই কবিরাজ সে নিজেও তোমার চাচার যখন কবর দেয়া হচ্ছিল তখন সে উপস্থিত ছিল। সে মাটি দেয়ার নাম করে ওই মাটির ভেতরে একটা বিশেষ জাদুর উপকরণ দিয়ে দিয়েছিল, যেটা তোমার হাত দিয়ে ওই কবরের উপর দেয়া হয়েছে। এর ফলে সমস্যা যেটা হয়েছে, ওই জিনটা পরিপূর্ণভাবে ওই জাদুকরের আয়ত্তে না আসলেও সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং সে অনেকটাই ওই কবিরাজের আয়ত্তে চলে আসার মতো অবস্থা হয়ে গেছে। যার কারণে ওই জিনটা সে চিন্তা করেছে যে তুমি কেন এই কাজটা করলা, তোমার তো এই কাজটা করা উচিত হয় নাই, কাজটা তো ভালো না, তুমি স্বাধীন একটা জিনকে কষ্ট দিচ্ছ, তোমার কারণে এটা হয়েছে, যেই কাজটা তোমার চাচাও করেন নাই কখনো। তখন শাফি ভাই বলছে যে আমি তো এসব বিষয়ে কিছুই বলতে পারবো না, আমি তো কিছু বুঝতে পারি নাই যে এমন ঘটনা ঘটবে। তখনই যে আব্দুস সালাম ভাই, যিনি শাফি ভাইয়ের চাচাতো ভাই, উনি আবার একটা বিষয় বলেন। তো উনি বলেন যে উনিও এই হুজুরের কাছে গিয়েছিলেন। উনি কয়েকটা দিন ধরে একটা স্বপ্ন দেখছিলেন যে ওনার বাবা স্বপ্নের মধ্যে এসে আব্দুস সালাম ভাইকে বলছেন যে বাবারে, কবরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে অন্য একটা কবরে শুইয়ে দেয়, আমি এই কবরে থাকতে পারছি না। তো এই কারণটা যখন উদ্ঘাটনের জন্য হুজুরের কাছে পরামর্শ নেয়ার জন্য আব্দুস সালাম ভাই গিয়েছিলেন, হুজুর এই বিষয়টা নিয়ে যখন অ্যানালাইসিস করেন তখন এই দুইটার কারণ একই ঘটে। সেটা হচ্ছে
যে যদি ওই কবর খুঁড়ে লাশটা অন্য কবরে দিয়ে দেয়া হয় তখন ওই জিনের উপর যে প্রভাবটা এই প্রভাবটা কেটে যাবে। এই জন্য ওই জিনটা বারবার এই স্বপ্নগুলো দেখাচ্ছিল। বিশেষ করে এই শাফি ভাইয়ের উপরে সে খুব ক্ষিপ্ত ছিল। এই কারণে শাফি এই কাজটা কেন করল? হুজুর এই বিষয়টা যখন সকলকে অবগত করান তখন সকলের কাছে একটা অনুমতি চান, বিশেষ করে এই শাফি ভাইয়ের চাচার পরিবারের কাছে, যে তার ছেলে তো ওখানে উপস্থিত ছিলই। তখন হুজুর বলেন যে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি ওই কবরটা খুঁড়তে চাই। ওই কবরের কোনো একটা জায়গায় ওই জিনিসটা রয়েছে, এই জিনিসটা সরিয়ে ফেলতেই হবে। পরিবার থেকে অনুমতি দেয়া হয়। হুজুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে কবরের মাটি সরাতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে ওই জিনিসটা পেয়েও যান। পাওয়ার পর রুকিয়া করে আগুনের মাধ্যমে ওই জিনিসটা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন এবং এর মাধ্যমে ওই জিনটাও মুক্তি পেয়ে যায়। শুধু তাই না, যেই দুষ্টু কবিরা চাচার অধীনে থাকা ভালো জিনগুলোকে করায়ত্ত করে ফেলেছিলেন তারাও মুক্তি পেয়ে যায়। এভাবেই ওই জিনগুলো বন্দিদশা থেকে মুক্তি পায় এবং এই সমস্যাটা আল্লাহর রহমতে সমাধান হয়ে যায়। এরপরে শাফি ভাইয়ের সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসুল ভাই, কেমন আছেন? সেটা জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকার চেষ্টা করেন এবং সবসময় ভালো থাকেন। তো এখন আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে ঘটনাটি। তো রাসুল ভাই, এখন আমি আমার ঘটনায় চলে যাই। আমার নাম নাইমুর রহমান। আমি পাঁচবাড়িয়া বাখারপাড়া যশোর থেকে বিলং করি। আমি রিসেন্ট জানুয়ারির 5 তারিখে হঠাৎ রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটা সি বিচ ঘুরতে যাব বলে ঠিক করি। তো আমি 5 তারিখেই কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যশোর থেকে বাসে রওনা করি। আমি যেহেতু রাতে ট্রাভেল করছিলাম তাই পরের দিন ভোর 4:30 কুয়াকাটায় পৌঁছাই। কুয়াকাটায় নেমে আমি একটা মাঝারি মানের হোটেলে উঠি। যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম, তো আমার প্রথমে ঘুমের অনেক দরকার ছিল। তো আমি একটা মাঝারি মানের হোটেলের তিনতলায় একটা রুম পাই। দেন আমি রুমে উঠি। হোটেলটা একটু বর্ণনা দিই রাসেল ভাই, হোটেলটা একটু পুরাতন কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে এবং হোটেলটা 4 তলা এবং নতুন করে সংস্কার করার ফলে বেশ ভালোই। তো হোটেল থেকে একদম মানে হোটেলের রুম থেকে সমুদ্র সৈকত পুরোপুরি দেখা যায়। তো আমি হোটেলে যখন 3 তলায় উঠতেছিলাম তখন দেখলাম 1 তলায় এবং 2 তলায় সব রুম প্রায় বুক এবং 3 তলায় অল্প কয়েকটা রুম বুক, কারণ 3 তলায় হোটেলের স্টাফ ম্যানেজার এবং আদার যারা স্টাফ আছে তারা থাকে, আর কয়েকটা রুম আপনার হোটেলটা ভাড়া দেওয়া, আমাদের মতো পর্যটকদের কাছে কয়েকটা রুম ভাড়া দেওয়া। তো আমার কাছে জিনিসটা ভালোই হলো, কারণ আমি আমার নিভেই পছন্দ করি। তো আমি যে রুমটায় ছিলাম তার পাশের রুমে ছিল ম্যানেজার, পাশের রুম ছিল ম্যানেজারের রুমটা, এবং তার পাশের রুমটা ছিল বন্ধ এবং তার পাশের কয়েকটা রুম ভাড়া দেওয়া ছিল। তো আমি একটু ফ্রেশ হয়ে 5:30 যখন বাজে, 5টা, 5:30, 5:30 ওরকমের দিকে আমি ঘুমায় পড়ি। আমার মনে হলো আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখলাম, মানে আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখতেছি যে আমার রুমে আমি ছাড়াও আরও কিছু লোক আছে, তারা বসে গল্প করতেছে বা কথা বলতেছে, এরকম কিছু। আমি শুয়ে আছি। তো আমার ঘুম ভেঙে গেল আপনার সকাল 10টা, 10:30 বাজবে তেমন সময়। তো আমি ঘুম ভাঙার পরে আমি ভাবতেছি যে আমি স্বপ্নের ভিতর কী দেখলাম, বাট আমার তারপর মনে হলো আমি সারা রাত যেহেতু জার্নি করছি এবং এমনি শরীর টায়ার্ড, তাই হয়তো আমি ঘুমের ভিতর স্বপ্ন দেখতে পারি। আমি নর্মালভাবেই নিছি। তো আমি গোসল করতে, দেন আমি বাইরে বের হবো। তো আমি গোসল করতে বাথরুমে যাই এবং এই বাথরুমে যেয়ে দেখতে পারি, বাথরুমে অনেক সময় দেখবেন রাসুল ভাই যে পাশাপাশি 2টা রুম থাকলে বাথরুমের মাঝখানে ফাঁকা একটা জায়গা অনেক সময় থাকে। পুরাতন যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো থাকে ফাঁকা জায়গা, ওখানে অ্যাডজাস্টার ফ্যান লাগানোর জন্য, বাট ওটা ফাঁকা ছিল। কিন্তু আমার পাশের যে রুমটা ছিল, আমি ছিলাম 315 নম্বর রুমে এবং আমার পাশের 316 নম্বর যে রুম, ওটা আমি ঢোকার সময় দেখি তালা বন্ধ এবং অনেক দিন ধরে বন্ধ আমার মনে হলো, কারণ আমি পরেও দেখছি ওটা ওই রুম থেকে আলো জ্বলতেছে। তো আমি যখন গোসল করে নর্মালি বের হয়ে গেলাম তত একটা গুরুত্ব মনে করলাম না। তো সারাদিন ঘুরলাম, সারাদিন আর তেমন কোনো কিছুই হয়নি। তো সারাদিন ঘোরার পর আমি সন্ধ্যার দিকে একটি বাইক রাইড করলাম পরের দিন সকালে, যেহেতু আমি সূর্যোদয় দেখতে যাব এবং আরও যে স্পটগুলো আছে সেখানে দেখতে যাব। তো আমি একটি মোটরসাইকেল রাইড করলাম এবং রাইডারকে আমার ফোন নাম্বার দিলাম, হোটেল রুম নাম্বার এবং হোটেলের নামটা বললাম এবং আমি রাইডারকে বললাম যে আপনি আমাকে 4টার দিকে, হোটেলের 4টার দিকে নিচে যেয়ে আমাকে ফোন দিবেন, কারণ যারা কুয়াকাটায় গেছে তারা জানে যে কুয়াকাটা মেইন বাজার থেকে সূর্যোদয় যেখানে হয় স্পট, ওখানে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে এবং সে মোটরসাইকেলে যায় এবং সবাই ওই 4টা, 4:30 দিকে ওখান থেকে বেশিরভাগ রওনা হয়। তো আমি ওই দিন বাইরে খাওয়া দাওয়া করে হোটেলে এসে নর্মালি ঘুমায় গেলাম। আমার ঘুম ভাঙলো 3:45 নাগাদ, কারণ আমি ফোনের টাইমটা যখন দেখছিলাম আমার দরজায় নক করলো এবং জানলা খুলে দেখলাম যে হোটেলের যে পিচ্চি থাকে, ছোটো বাচ্চারা বয় কাজ করে, আমাকে বলতেছে যে ভাইয়া আপনার বাইক আসছে, নিচে আপনাকে ডাকতেছে।
তো আমি বললাম আচ্ছা যাও ঠিক আছে। তখন মনে হলো আমি তো ওকে ফোন দিতে বলেছিলাম, বাইক যে রাইডার আসবে সে আমাকে ফোন দিবে, কিন্তু সে ফোন দেয় নাই। আমি মনে করলাম যে ফোন না দিতেই পারে, এটা কোনো ব্যাপার না, কারণ তাকে তো আমি হোটেলের নাম বলেছি, সে হয়তো চলে আসছে, কারণ তাদের এটাই কাজ। তো আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, নিচে যে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার বাইক আসার কথা ছিল, রাইডার তিনি কি আসছেন? তো ওনারা বললো যে স্যার আমরা আসলে ফলে খেয়াল করিনি। তো আমি আরও বাইরে বের হয়ে তাকে ফোন দিতে যাব, তখন দেখি অনেকগুলো বাইক, তো সবাই রাইডার, তাদের ভিতরে মানে আমার যে রাইডারটি আছেন উনিও আছেন। তো আমি তার কাছে গেলাম, তিনি বললেন যে স্যার আমার আসলে বাইকের তেল নাই, আপনি বেরিবাদের উপরে যে দাঁড়ান, বেরিবাদ মানে ভাই একদম হোটেলের সামনে যে রাস্তাটা, সমুদ্র সৈকতের হোটেলের মাঝখানে বেরিবাদ, ওটা আপনি বেরিবাদের উপরে যে দাঁড়ান, আমি জাস্ট তেলটা নিয়ে আসতেছি। তো আমি গিয়ে বেরিবাদের উপর দাঁড়ালাম, তিনি 2 মিনিটের ভিতর চলে আসলেন। দেন আমরা রাইড শুরু করলাম। তো সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক ঠান্ডা যেহেতু, তো আমি যেহেতু স্মোক করি, তো আমি বললাম যে আচ্ছা একটু দাঁড়ান, আমি স্মোক করি, আপনিও করেন। তো উনি বলল যে ভাইয়া সামনে আপনার যেখানে নৌকা পাড়ের একটা খাল আছে, যারা কুয়াকাটা গেছে তারা হয়তো জানে যে সূর্য মেইন পয়েন্ট যেখানে, ওখানে যাইতে গেলে মাঝখানে একটা খাল আছে, খালটা নৌকাতে পার হয়ে ওপার যাইতে হয়। তো উনি বলল যে খালের ওখানে চায়ের দোকান আছে, ওখানে বসেই করব। তো বললাম ঠিক আছে। তো আমরা গেলাম, দেন যাওয়ার পর তখন অনেক ভোর, 4:30 মতো বাজে, তখন ওরকম ওখানে দেখলাম 2-3টা বাইক, অ্যান্ড যে নৌকাটা আছে নৌকাটা ওপার এইমাত্র ছেড়ে গেল, 4-5টা বাইক নিয়ে নৌকাটা এইমাত্র ছেড়ে গেল। নৌকাটা অনেক ছোট, তো নৌকাটা ওপার যাবে এবং তারপর আবার এপার আসবে, আর আরেকটা নৌকা ওখানে থাকার কথা, কিন্তু সেই নৌকাটা এখন এসে পৌঁছায়নি। আমরা চা খাচ্ছি, আমি চা খেয়ে স্মোক করতেছি। তো তারপর হঠাৎ ওই বাইক ড্রাইভার ছিল, উনি আমাকে বলল যে ভাইয়া আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। বললাম আচ্ছা ঠিক আছে আসেন। তো আমি এখন 10 মিনিট বসে আছি, 10 মিনিট যায়, 20 মিনিট, তো 20 মিনিট পর নৌকাটা এপাশ চলে আসে এবং আমি রাইডারকে ফোন দিই। রাইডার ফোন দেওয়ার পরে উনি ফোন রিসিভ করতেছে না। তা আমি বললাম কেন ফোন রিসিভ করবেন না, মানে বারবার ফোন দিচ্ছি, আবার এসে আবার ওপাশ চলে গেল, কিন্তু উনি আমার ফোনটা রিসিভ করতেছে না। তা আমি আরও 15 মিনিট বসে আছি, দেন দেখলাম আরও 4-5টা বাইক আসলো, পর্যটন নিয়ে আসলো। আসার পর আমি দেখতে পেলাম রাসেল ভাই ওই 4-5টা বাইকের ভিতর আমার যে বাইক রাইডারটা উনিও আছেন। তো আমি যে ধরলাম যে কি ভাই আমাকে এখানে বসায় রাখা, আপনি অন্য প্যাসেঞ্জার নিচ্ছেন, মানে বুঝলাম না, আমাকে আপনি এখানে বসায় রাখছেন আধা ঘন্টা ধরে। তো উনি আমার দিক তাকায় বলতেছে আপনার ফোনটা দেখতেছেন। আমি বললাম কেন? বলছে আপনাকে আমি 4টা থেকে ফোন দিচ্ছি, 4:30 পর্যন্ত আপনাকে আমি পাচ্ছি না, আপনাকে আমি ফোন দিয়ে পাচ্ছি না। আপনার হোটেলে আমি গেছি, হোটেলে যায় আপনার হোটেলের রুম বয় দিয়ে ওনারা বলল যে আপনি হোটেল রুম থেকে বের হয়ে গেছেন। তা আমি ভাবলাম আপনি অন্য কোনো বাইক নিয়ে নিছেন, তাই আমি বাইকে আসলাম। তা আপনি যে দেখুন চলে আসছেন, আমাকে বলছেন কেন? তা আমি রীতিমতো সাথে তর্ক শুরু করে দিলাম যে আমি এখানে আসছি, মানে আপনি আমাকে নিয়ে আসলেন, আপনি আমাকে এখানে বসায় রেখে আবার গেছেন। তো মানে ঝামেলার মতো সৃষ্টি হয়ে গেল ওখানে। আরও 2-3 যে বাইকে চলে আসলো, তারা বলছে না ঠিকই তো বলতেছে। ভাইয়া তুমিও তো এখানে না আনো, তাই কিভাবে এখানে আসলো? হাইটা বসা সম্ভব না, সম্ভব হলে আমি তো হাইটে যাব না। বলছে উনি তো হাইটে আসেনি, উনি বলতেছে, এবং যে চায়ের দোকানদার উনি বলতেছে না উনি তো বাইকে আসছে, আমি দেখলাম। তো ওই বাইক রাইডারদের ভিতর একজন রাইডার ছিল, বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, যা হইছে আমার বাইকে তো একজন প্যাসেঞ্জার আছে, আপনি আমার সাথে চলেন, পরে বিষয়টা দেখা যাবে। তা আমি তাদের সাথে আসলে গেলাম, যে সব ঘুরে চতুর্দায় দেখে আদালত স্পটগুলো আছে এগুলো দেখে আমি সকাল 10টা নাগাদ কুয়াকাটা বাজারে এসে পৌঁছালাম। কুয়াকাটা বাজারে এসে তাদেরকে ভাড়া মিটিয়ে গেলাম, এবং আমি যে বাইকের সাথে গেছিলাম, যে বাইকগুলো আমাকে ওখান থেকে নিয়ে গেছিল, তিনি দাদাকে যখন ভাড়া বুঝাই দিলাম, তিনি আমাকে এবার বলতেছে যে আসলে ভাই বিষয়টা কি হয়েছে বলেন তো। তা আমি তাকে সব বললাম। বলতেছে আপনি কি ওই হোটেলে উঠছেন? মানে আমার হোটেলের নামটা বললাম না, হোটেলের নামটা এখনো মেনশন করতেছি না ভাইয়া, কিন্তু বলে আপনি কি ওই হোটেলে উঠছেন? আমি বলছি হ্যাঁ। আমি বলছি আপনি আবায় তালায়? আমি বলছি আমি 3rd ফ্লোরে, 3 তালায় উঠছি। উনি বলছে যে আচ্ছা ভাই একটা কথা বলি, আপনারা পর্যটকরা আপনারা অনেক কিছু জানেন না। তো দেন উনি আমাকে ছোট একটা কাহিনী বলল। সেটা হলো উনি ওই হোটেলে একসময় কাজ করত। তো কাজ করার পর হোটেলটা যখন বন্ধ হয়ে যায় তখন উনার কাজটা চলে যায়। তারপর থেকে তিনি বাইক রাইডিং করেন। তো উনি ওই হোটেলে কাজ করাকালে ওই হোটেলের 3 তালায় একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো একটা গৃহবধূ বা হাউসওয়াইফ, তিনি বাড়ি থেকে পালিয়ে তার প্রেমিকার সাথে বা যার সাথে হোক সে পালিয়ে ওই হোটেলে 316 নম্বর রুমে বুক করে। তো বুক করার পর তারা 2-3 দিন অবস্থান করার পর তার স্বামী তাদের লোকেশনটা জানতে পারে, ওই মহিলার স্বামী। লোকেশন জানতে পারার পর উনিও সেম হোটেলে এসে কোনো বয়ের মাধ্যমে বা হোটেল স্টাফের মাধ্যমে তিনি তার পাশের রুম, ঠিক তার পাশের রুম, মানে তিনি জানতে পারে যে কোন রুমে আছে তার স্ত্রী, এবং ঠিক তার পাশের রুমটা বুক করে 315 নম্বর রুম। বুক করার পর ওই রাত্রি সে হাতে নাতে ধরার জন্য। তো রাত যখন প্রায় 12টার পর 1টা-1:30টার দিক তিনি তাদেরকে হাতে নাতে ধরে। হাতে নাতে ধরার এক পর্যায়ে ছেলে এবং মেয়ে এবং ওই মেয়ের বয়ফ্রেন্ড আর স্বামীর ভিতরে হাতাহাতি হয়। হাতাহাতির ভিতরে ওই মেয়েটা তার স্বামীর মাথায় একটা গ্লাস বাত কিছু দিয়ে আঘাত করে, অ্যান্ড দেন সাথে সাথে ডেড স্পট, মানে স্পট ডেড হয়ে যায় ছেলেটা।
তো স্পট ডেড হয়ে যাওয়ার পরে অনেক কেস হয়, কেস হওয়ার পরে হোটেলের 3rd ফ্লোরটা অনেক দিন বন্ধ থাকে। কিন্তু দেখার পরে হঠাৎ করে কিছুদিন পর ওই 3rd ফ্লোরে বিভিন্ন জিনিস ঘটতে থাকে। তো এই ঘুরতে থাকার পরে মানে বিভিন্ন পর্যটকরা ভয় পেতে থাকে, যার পরে হোটেলটা বন্ধ হয়ে যায়। হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পর হোটেলের মালিক হোটেলটা সেল করে দেয়। অ্যান্ড দেন এখনকার যে মালিক উনি হোটেলটা কিনে লাস্ট 1 বছর ধরে চালাচ্ছেন। কিন্তু 3rd ফ্লোরটা তত না ভাড়া দেন না। 3rd ফ্লোরটা তখনই ভাড়া দেন যখন হোটেল অন্য রুমগুলো বুক হয়ে যায়। তখন তিনি 3rd ফ্লোরটা ভাড়া দেন। অ্যান্ড যারা উনিও 3rd ফ্লোরে মূলত কোনো কাপলদের ভাড়া দেনই না। ওখানে যারা সিঙ্গেল ছেলে তাদেরকে উনি বেশিরভাগ ভাড়া দেন। যারা সিঙ্গেল বন্ধু রেখে তাদেরকে বেশি ভাড়া দেন। আরেকটা কথা ছিল ভাই, ওই যে মেয়েটার স্বামী মারা যায়, ওই মেয়েটার একটা ছোট বাচ্চাও ছিল, 8-9 বছর একটা ছেলে ছিল। এবং তার বাবা যখন মারা যায় এবং তার মাকে যখন পুলিশে ধরে নিয়ে যায় গাড়িটার পরে, ওই ছেলেটা হঠাৎ করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। ওই ছেলেটাকে আর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওই মেয়েটা মূলত ছিল কুয়াকাটার বাসিন্দা, কুয়াকাটা আশেপাশে তার বাড়ি। এবং যে ছেলেটি তার স্বামী সে অন্য জেলায় তার বাড়ি ছিল, মূলত পটুয়াখালী জেলা শহর থেকে কুয়াকাটা বেশ খানিকটা দূর। তো তারপর আমি তার কাছে সব কথা শোনার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করেই হোটেলে ব্যাক করি। তো হোটেলে ব্যাক করে ফোনে যাই, প্রথমেই বলি, আচ্ছা যে সকালে যে পিচ্চি ছেলেটা আমাকে ডাকছিল সে কই? তারা বলে যে ভাইয়া কোন পিচ্চি? তা আমি বলি এরকম এরকম। তো উনি বলে যে এরকম তো কোনো পিচ্চি আমাদের হোটেলে কাজ করে না। তা আমি বলতেছি যে আমার সামনে আমাকে ডেকে তুললো, কাজ করে না মানে কি? তা আমি ওনার সাথে এক পর্যায়ে তর্কে জড়িয়ে দিই। তো তর্কে জড়ানোর পর হঠাৎ করে ম্যানেজার এসে বলে যে ভাইয়া কি হয়েছে? তা আমি তাকে বলে যে আমি সকালে একটা পিচ্চি ছেলে ডাকলো, সে কথা আমি জানতে চাচ্ছি। বলে যে না ভাই, এরকম তো কেউ ডাকেনি, এরা বলতেছে। বলছে না, ডাকছে। তো উনি ওদেরকে বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, আমরা দেখতেছি, আপনি রুমে যান, আমি দেখতেছি। তা আমি রুমে যাই বসাই। দেন আমাকে আবার ডাকলো, আমি এসে বলল যে দেখেন ভাইয়া, সিসিটিভি আমরা বের করছি, ওখানে প্রত্যেক ফ্লোরে সিসি ক্যামেরা আছে। তো দেখেন আপনাকে তো কেউ ডাকে নাই। তো সিসি ক্যামেরা যখন অন করলো তখন আমি দেখলাম যে না, আসলেই মানে পুরো ফ্লোরই ফাঁকা। আমি নিজেই দরজা খুলে বের হয়ে আসলাম। দেন আমি একটু ওখানে দাঁড়াইলাম, আবার আমি রুমের দরজা বন্ধ করে ভিতরে ফিরে এসে আবার আমি বের হলাম। আমি একাই ওখানে, আর কেউ নাই। তো তারপর আমি আবার রুমে চলে যাই এবং আমি দুপুরের পর 2টা কি 3টা, 3:30 এরকম হবে, 3টা 3:30টার দিক আমি রিসেপশনে আসলাম। দেখলাম ওখানে ম্যানেজার বসে আছে এবং ওখানে দুপুরে দেখলো তো ফাঁকাই থাকে, সবাই বাইরে থাকে। তো ম্যানেজারকে আমি সরাসরি মানে কাহিনীটা বলি, এই যে আমার সাথে ঘটনাটা ঘটছে এটা আমি বলি। তো ম্যানেজার আমাকে বলে যে আচ্ছা ভাই, আপনি ঘুরে আসেন, আপনাকে আমি বলতেছি। তো আমি বললাম যে না, আমি কোথাও যাব না, আপনি আমাকে বলেন। তো উনি বললেন আচ্ছা আপনি বসেন, আমি বলতেছি। তা আমি ওখানে বসলাম। দেন আমাকে উনি স্বীকার করলেন, মানে সব কিছুই উনি বললেন যে হ্যাঁ ভাই, আপনি যা যা শুনছেন সবই ঠিক আছে, এরকম এরকম হয়। তো আমি তখন তো আমি এগুলো শুনছি, আমি হোটেলে ছিলাম না, আমি গত 1 বছর আগে আসছি নতুন মালিকের পর। এই পুরাতন যে মালিক ছিল তার সময় এরকম কিছু হয়েছিল বলে আমরা শুনেছি। উনি আমাকে তারপর বললেন যে ভাইয়া আপনার রুমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি বললাম যে না ভাইয়া, আপনার এই হোটেলে আমি থাকবো না। তো উনি রিকোয়েস্ট করে বললেন যে না ভাইয়া, সমস্যা নেই। তো উনি আমাকে রুমটা চেঞ্জ করে 2য় তলায় দিলেন এবং আর ওইরকম কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু গুছিয়ে বলতে পারলে আরও হয়তো অনেক হতো। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় তো আমি পরবর্তীতে আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছে, আমি সেটা শেয়ার করব ইনশাল্লাহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এটা রংপুরের মিঠাপুকুর বা পীরগঞ্জ এলাকার বিশাল প্রাচীন দিঘি আর নির্জন আমবাগানকে কেন্দ্র করে একটা বাস্তবসম্মত ঘটনা। তো আমি চেষ্টা করব ঘটনাটা যিনি আমাকে শেয়ার করেছেন আমি তার মতো করে আপনাকে ঘটনাটা বলার। আর ঘটনার মাঝে যে আমি নাম এবং ঠিকানা ব্যবহার করব, ঠিকানাগুলো রিয়েল, সত্য, এবং নামগুলো আমি ছন্দনাম হিসেবে ব্যবহার করব। তো আমি চলে যাচ্ছি যিনি আমাকে পাঠিয়েছেন তার ঘটনায়। তো তিনি আমাকে যেভাবে লিখেছেন বা যেভাবে বলেছেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেভাবেই বলার। রংপুরের সেই এলাকা এখনও পুরোপুরি অন্ধকারে ডুবে যায়নি, কিন্তু গোধূলি আলোটা কেমন যেন ঘোলাটেট হয়ে আছিল। রাস্তার 2 পাশে মাইলের পর মাইল তামাক ক্ষেত। এটা সম্প্রতি একটা ঘটনা। বর্তমান সময়ে আপনারা যদি কেউ রংপুরে এসে থাকেন, বিশেষ করে যারা শ্রোতারা ঘটনা শুনতেছেন, তারা যদি কখনো রংপুরে আসেন তাহলে দেখবেন যে মাইলের পর মাইল তামাক ক্ষেত আর মাঝে মাঝে প্রাচীন আমবাগান আপনারা দেখতে পাবেন। তো এরকম আমবাগান এবং তামাক ক্ষেতের মাঝ দিয়ে বা পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনাদের কাছে অদ্ভুত একটা অনুভূতি তৈরি হতে পারে। তো এরকম যেও আমি ঘটনা বলবো সম্প্রতি সময়ে। তো এই সময় একটা ঘটনা ঘটেছিল বিশেষ করে, এবং তামাক ক্ষেত এবং আমবাগানের মাঝামাঝি একটা পথকে কেন্দ্র করে।
তো ঘটনাটা রংপুরের মিঠাপুকুরে পীরগঞ্জ এলাকার একটা প্রাচীন দিঘি আর নির্জনপনকে কেন্দ্র করে। তো ঘটনা শুরু হয় বিশাল এক প্রাচীন দিঘির পাড় থেকে। স্থানীয়রা এটাকে বলে মরা দিঘি। দিঘির পানি এতটাই স্থির যে সেখানে পাথর ছুঁড়লেও কোনো ঢেউ খেলে না। তো যেন পানিতে আসলে পানি না, জমাট বাঁধার কোনো কালো কাচ বা জমাট বাঁধা কোনো কিছু তরল পদার্থ, যা যেখানে আসলে ঢিল দিলেও কোনো কিছুই পানির স্পষ্টতা বোঝা যায় না। তো সেই দিঘির পাড়ে একটা বিশাল বটগাছ ছিল, যার ঝুড়িগুলো বা তার দড়িগুলো মাটির নিচে নেমে গেছে, এক একটা দরজার মতো আকৃতি তৈরি করেছে। তো বিকেলের শেষ আলো যখন ওই বটগাছের ঝুড়ির ভিতর দিয়ে প্রবেশ করে, তখন মাটির ওপরে যে ছায়াগুলো পড়ে সেগুলো দেখতে ঠিক মানুষের আকৃতি মতো লাগে। তো এক যুবক সেই পথ দিয়ে ফিরতেছিল। এখানে যিনি আমাকে ঘটনা লিখেছেন, তো তিনি আসলে তার নামটি বলেননি। তো সে খেয়াল করল একটা ছায়া নড়াচড়া করছে, বাতাসে কোনো নামগন্ধ নেই, গাছের একটা পাতাও নড়ছে না, কিন্তু সেই ছায়াটা ধীরে ধীরে মাটির উপর দিয়ে তার দিকে সরে আসতেছে। সে নিজের ছায়ার দিকে তাকিয়ে চমকে উঠল। তার নিজের ছায়াটা তার শরীরের সাথে নেই, সেটা কয়েক হাত দূরে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। এই যে নিজের শরীরের ছায়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটাই ছিল ভয়ের প্রথম ধাপ। সে দ্রুত হাঁটা শুরু করল। তার পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে যখন পা থামিয়ে দিচ্ছিল তখন সেই মচমচ শব্দটা যেন কয়েক সেকেন্ডের ধরে চলতে থাকে। সে হাঁটা বন্ধ করেছে, অথচ সেই পায়ের শব্দটা যেন থামছেই না, যেন কেউ একজন তার অদৃশ্য অস্তিত্ব নিয়ে তাকে অনুসরণ করছে, এবং সে থামার কিছুক্ষণ পরে সে অস্তুতিটা বা সে শব্দটা থামতেছে। তো রাস্তাটা ধীরে ধীরে শুরু হয়ে একটা বাঁশঝড়ের ভিতর দিয়ে ঢুকে গেছে। রংপুরের গ্রামগুলোতে বাঁশঝড় মানেই এক গা ছমছমে পরিবেশ। সন্ধ্যা নামার পর বাঁশগুলো যখন একে অপরকে গায়ে ঘষা খায়, তখন মনে হয় কেউ যেন দাঁত কিরমির করতেছে। তো যুবকটি খেয়াল করল একটা বাঁশ মাঝখান থেকে ভেঙে রাস্তার উপর আড়াআড়ি হয়ে পড়ে আছে। সে সেটাকে টপকে যেতে চাইল, কিন্তু যতবারই সে পা বাড়ালো, বাঁশটা যেন প্রতিবার একটু করে সরে গিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তো নিচে এসে কিছু নিচু শেষে নিচুর দিক দিয়ে যাওয়ার চেষ্টা করল। এখানে সে বুঝাতে চেয়েছে, যখনই সে বাঁশের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, সেই সময় বাঁশটা তাকে আর পথ আটকিয়ে দিচ্ছিল, এবং মনে হচ্ছিল যে বাঁশের উপর দিয়ে সে যদি যাওয়ার চেষ্টা করে, তাহলে সে বাঁশটা হয়তো তাকে উঁচু করে ফেলে দিবে। তো এই কারণে যেহেতু তার রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজন, তো সে চিন্তা করল যে সে বাঁশের নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই মুহূর্তে সে অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ একজন খুব জোরে নিঃশ্বাস ছাড়তেছে। সেই নিঃশ্বাসটা বরফের মতো ঠান্ডা, যা চামড়া নাগার সাথে সাথে শরীর যেন অবশ হয়ে আসতেছে। সে যখন বাঁশঝড় পার হয়ে ফাঁকা মাঠে এলো, তখন দেখল সামনে একটা কুয়াশার দেয়াল দাঁড়িয়ে আছে, অথচ শীতকাল নয়। সেই কুয়াশার ভিতর থেকে ভেসে আসছে ডালের উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ, যেমন কোনো গাছের ডাল একটা রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় যে একটা ঘ্যাস 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 শব্দ হয়, সেই রকম একটা শব্দ। তো সেই শব্দটা শোনার পর সেই শব্দের উপর টর্চ লাইটের আলো ফেলল, এবং কুয়াশার ভিতরে বেশি দূর যাচ্ছিল না সেই আলোটা। কিন্তু সে আপসালো যা দেখল, সে অবাক হয়ে গেল, কারণ দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা পিছন ফিরে কুয়াশা থেকে পানি তুলছে। বালতি যখন উপরে উঠছে, তখন চরচর করে শব্দ হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করতে তার রক্তহীন হয়ে গেল। সেখানে কোনো কুয়ো নেই, কোনো বালতি নেই। লোকটা শূন্য বাতাসে হাত নাড়ছে, আর শূন্য থেকে পানি তোলার শব্দটা অবিকল আসতেছে। তো যুবকটি এরা দেখেই তো প্রচণ্ড ভয় পেল এবং দিল এক দৌড়। কিন্তু যত সে দৌড়াচ্ছে, পথ যেন শেষই হচ্ছে না। একটা বটগাছ, একই বাঁশঝড় তার সামনে বারবার ফিরে আসতেছে। সে মনে হচ্ছে যে চক্রাকার একই রাস্তা দিয়ে বারবার দৌড় দিচ্ছে এবং একই জায়গায় ফিরে আসতেছে। সে বুঝতে পারল সে একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। গ্রামের ভাষায় একে বলে নিষিদ্ধে পাওয়া। সে দেখল তার চারপাশে প্রকৃতি পাল্টে যাচ্ছে। তামাক খেতে তামার পাতাগুলো যেন কালো হয়ে যাচ্ছে, আর সেগুলো থেকে মানুষের কান্নার শব্দ বের হচ্ছে। হঠাৎ সে খেয়াল করল তার নিজের শরীরটা ভারী হয়ে আসতেছে। মনে হচ্ছে তার কাঁধের উপর কেউ একজন নড়ে চড়ে বসেছে। তার ঘাড়টা আস্তে আস্তে করে নিচের দিকে নুইয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সে নিচু হয়ে নিজের পায়ের দিকে তাকালেই দেখল তার পায়ের ছাপগুলো সামনের দিকে না পড়ে পিছনের দিকে পড়তেছে, অর্থাৎ সে যেদিকে যেতে চাইছে তার শরীর থেকে উল্টো দিকে যেতে চাইছে। সবচেয়ে বাস্তব এবং ভয়ের মুহূর্তটা এলো তখন, যখন সে দেখল দূরের কুয়াশার ভিতর থেকে তার নিজের মা ডাকতেছে, কিন্তু
মায়ের অবয়বটা ঠিক স্বাভাবিক নয়। মায়ের হাতগুলো যেন হাঁটু পর্যন্ত লম্বা এবং তার হাঁটার ভঙ্গিটা কেমন যেন যান্ত্রিক। সে জানত তার মা বাড়িতে আছে, কিন্তু এই নির্জন মাঠে এই অবয়বটা তাকে প্রবলভাবে আকর্ষণ করছিল। সে যখন প্রায় সেই অবয়বের কাছাকাছি গেল, তখন কেবল সেই মূর্তির কোনো মুখ নেই, একটা সমতল চামড়ার পর্দার মতো মুখ, আর সেখান থেকে অবিকল তার মায়ের কণ্ঠ বের হচ্ছে। তো শেষ পর্যন্ত যখন গ্রামের সীমানায় পৌঁছালো, তখন অন্ধকার চিরে ফজরের আজান সুরে ভেসে এলো। আজানটা কানে যাওয়ার সাথে সাথে চারিপাশে যে শীতকালের মতো কুয়াশা ছিল, সেই শব্দ আর সেই ছায়াহীন অস্তিত্ব মুহূর্তে যেন সবকিছু ভেলকেবাজের মতো মিলিয়ে গেল। সে নিজেকে আবিষ্কার করল সে মরা দিঘির একদম কিনারে, যেখানে এক পা বাড়ালেই সে একটা অতল কালো পানিতে তলিয়ে যেতে পারত। তো সেদিন সবকিছু ঠিকঠাক হওয়ার পর সে যখন বাড়ি ফেরে, এরপর টানা 3 দিন জ্বর ছিল এবং ক্ষণে কষণে সে অজ্ঞান হচ্ছিল। সুস্থ হওয়ার পর সে দেখে তার কাঁধে 2 পাশে কালো রঙের হাতের ছাপ পড়ে আছে, ঠিক যেন কেউ জোরে চেপে ধরেছিল এরকম একটা। তো রাসেল ভাই, সেই যুবকটি জানিয়েছে, এখানে আমি তার সন্ধান নাম হিসেবে সজীব রাখলাম, তো সেই সজীব ভাই জানিয়েছে এটা এর আগে কখনোই তার সাথে এমন হয়নি। সে রাত বিরাতে অনেক জায়গায় এবং খেতে গিয়েছিল, কখনোই সে এই ধরনের ভৌতিকতার সম্মুখীন হয়নি। কিন্তু কি কারণে সেদিন সে এতটাই একটা গোল চক্করের মধ্যে পড়ে গিয়েছিল যে একই রাস্তায় বারবার ফিরে আসা এবং শীতকাল না হওয়া সত্ত্বেও শীতকালের প্রকৃতি আর সেই তার অবয়বটি তার মার আর ডাক নকল করে ডাকা সবকিছু যেন এখনও তাকে ভাবায় যে কি হয়েছিল সেদিন, কেন হয়েছিল। সে আসলে এখনও সে সমস্ত প্রশ্নের উত্তর জানে না। তো রাসেল ভাই, সেই ছিল ঘটনা। এটা একটা রংপুরের একটা ভাই আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন। আমি চেষ্টা করেছি ঘটনাটা তার মতো করে আপনাদের কাছে শেয়ার করার। তো এই ছিল ঘটনা। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসুল ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। ইসলাম, ঢাকা মিরপুর থেকে ভাই। আমি আমার ভাগ্নির সাথে ঘটনায় চলে যাচ্ছি। ভাই, আমি এখন যে ঘটনা শেয়ার করব, এটা আমার বড় আপার যে মেজো মেয়ে, ওর সাথে ঘটে যাবে একটা ঘটনা ভাই। ওর বয়স যখন 5 থেকে 6 বছর হবে, তখন আসলে ঘটনাটা শুরু আর কি, এবং এখন পর্যন্ত মোটামুটি চলমান বলতে পারেন ঘটনাটা। তো রাসেল ভাই, আমার নানাবাড়ি মাদারীপুরে, আপনি জানেন যেহেতু। তো মাদারীপুর জেলার আঙুলকাটা নামক গ্রামে হলো আমার নানাবাড়ি। তো আমার ছোট মামার বিয়ের জন্য আমরা 2009 কিংবা 10 আর কি রাসেল ভাই, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো আমরা সপরিবারে সবাই আর কি যাই আমার মামার ছোট মামার বিয়ে। তো আমার ভাগ্নি সবাই যায় আর কি সাথে। তো রাসেল ভাই, যেহেতু বিয়ে বাড়ি রাসেল ভাই, তো আনন্দ আর কি আনন্দ। বিয়ের আগের দিন বলতেই তো পারেন যে শুরু এবং শেষের 7-8 দিন মোটামুটি খুবই জাঁকজমক থাকে আর কি মোটামুটি। তো যেহেতু সবাই যাই আমরা, আরও কাজিন টাজিন সবাই আছে। তো রাসেল ভাই, বিয়ের ঠিক আগের দিন আমার নানাবাড়ির ঠিক সামনে একটা বট গাছ আছে রাসেল ভাই, যেটা কত বছর বয়স হবে, 100 বছর হতে পারে, আর বেশিও হতে পারে রাসেল ভাই। ঠিক ওটার সামনে আসলে একটা পুকুর রাসেল ভাই, যেখানে ওই গ্রামের সবাই গোসল করে আর কি। পাশেই আবার নদীও আছে রাসেল, পদ্মা নদীও আছে। তো আমরা আমার যে কাজিনরা ছিল সমবয়সী, তারা সবাই মিলে আমরা চলে যাই আসলে নদীতে গোসল করার জন্য। এবং বাড়ির যে মহিলারা ছিল তারা সবাই আর কি পুকুরে গোসল করার জন্য যায় আর কি। দুপুরে ঠিক ধরেন দুপুরবেলা যেটাকে বলে রাসেল ভাই, অ্যারাউন্ড 12:30 থেকে 1টার মতো আর কি। তো আমার যে ছোট ভাগ্নিরা ওরাও যায়, মেজো ভাগ্নি বড় ভাগ্নি 2টা ভাগ্নি ছিল তখন। তো ওদেরও নিয়ে যায়। তো আমার আম্মা যায়, খালাম সবাই গোসল করার। তো যাওয়ার পরে রাসেল ভাই যেটা হয়, মানে আমার আম্মার সবাই মাঝামাঝি একটা পুকুরের মধ্যে নেমে গোসল করতেছিল। আর আমার ওই যে ভাগ্নিটা ছিল মেজো, ও হলো ঠিক পুকুরের কর্নারে রাসেল ভাই 2 হাত পা সামনের দিকে ছড়াই দিয়ে বসে বসে পানি দিয়ে খেলতেছিল। ছোট বাচ্চা যেহেতু, ওর শহরের বাচ্চা, তো পানি পেয়ে খুবই আর কি আনন্দিত আর কি। সে খেলতেছিল, আস্তে আস্তে সে মানে শুয়ে আর কি, শুয়ে যেটাকে বলে আর কি, হাফ শুয়ে আর কি, সে পানির মধ্যে পাগুলা নাড়াচাড়া করতেছিল। তো পাশেই আর কি ঘাটে ওই পারে আমার বড় ভাই এবং আমার বড় ভাই এবং তার যে সমবয়সী কাজিন যারা ছিল তারা গল্প করতেছিল, আর খালামণি আম্মারা গোসল করতেছিল। তো একটা পর্যায়ে রাসেল ভাই আম্মা যেটা খেয়াল করে যে আমার ভাগ্নি ওই পানির মধ্যে তার পা মানে ছটফট করতেছে, মানে ঝাঁপাচ্ছে আর কি এক কথা যেটা, আর হাত দিয়েও করতেছে, মনে হচ্ছে সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই তার মুখে আবার হাসি, মানে সে মনে হচ্ছে খেলতেছে। তাকে মানে এরকম 5 মিনিটের মধ্যে 2বার যখন
ফলো করে রাসেল ভাই, তখন আসলে আমার আম্মা বুঝতে পারে, মনে হয় যে একটু অস্বাভাবিক মনে হচ্ছে আমার আম্মার কাছে। সে তাকে মনে হচ্ছে আস্তে আস্তে পানির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমার আম্মা যখন বুঝতে পারে রাসেল ভাই, তখন আমার আম্মা চিৎকার দেওয়ার পরে আমার যে বড় ভাই পাশেই দাঁড়ানো ছিল, সে মানে দৌড়ে গিয়ে ওকে উঠানোর জন্য, টেনে উঠানোর জন্য ট্রাই করে রাসেল ভাই। তো 5-6 বছরের একটা বাচ্চা রাসেল ভাই, খুব স্বাস্থ্য খুবই কম, ওর তো বড় মনে যে 15-12 জন হতে পারে রাসেল ভাই, সর্বোচ্চ আর কি। তো আমার ভাইয়া তো মানে ওকে উঁচু করতে পারতেছিল না রাসেল ভাই। আর ওর মুখগুলো বাঁকা হয়ে মানে মানে ডান দিক বাম দিক বাঁকা হয়ে যাচ্ছিল, কোনো কথা বলতেছিল না, এবং ওর সারা শরীর একদম ঠান্ডা। তো নরমালি চিন্তা করলে হয়তো পানের তলে ছিল, এজন্য ঠান্ডা হইতে পারে, কিন্তু মুখটুক বাঁকা হয়ে যাচ্ছে, এবং ওর দৃষ্টিটা ছিল রাসেল ভাই মানে একটা দিকে, আকাশের দিকে মানে দৃষ্টি ছিল একটা, এবং ওর কোনো কথা বলতেছিল না, মানে কোনো কিছু কোনো সাউন্ড করতেছিল না, শুধু মুখে মনে হচ্ছে বাঁকা হচ্ছে, কিন্তু মুখে হাসি আছে। তো ধরাধরি করে বাসায় নিয়ে যায় রাসেল ভাই। এরপরে আমার যে ছোট খালু ছিলেন ওইখানে, উনি একজন লোক, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটু ঝাড়ফুঁক করে, এরপরে মোটামুটি স্বাভাবিক হয় রাসেল ভাই। এরপর থেকে রাসেল ভাই কন্টিনিউ যেটা শুরু হয়, মাসের মধ্যে 4 বার 5 বার বা বেশিও হতো কমও হতো, ওর হঠাৎ করে দেখা গেছে রাসেল ভাই, ও খেলতেছে বা পড়তেছে যাই করতেছে, হঠাৎ করে রাসেল ভাই ওর একদম সারা শরীর, মানে শুধু এতটুকু বলতে পারতো রাসেল ভাই যে আমার সারা শরীর ঝিঞ্ঝি করতেছে, ঝিঞ্ঝি করতেছে। এইটা বলার পর রাসেল ভাই কিছু বলতে পারতো না, সে মানে অবশের মতো হয়ে যেত, পড়ে যেত। তো আর ওর হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে যেত রাসেল ভাই, এইটা হইতো রাসেল ভাই। তারপর ওকে ওই টাইমগুলোতে তেল দিয়ে কোনো কিছুই হইতো রাসেল ভাই। কিন্তু যখন ও সূরা পড়ে, কোরআন থেকে সূরাগুলা পড়ে, ওকে একটু ঝাড়ফুঁক দেওয়া হইতো, তারপরে মোটামুটি স্বাভাবিক হয়, আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে আবার মোটামুটি স্বাভাবিক হইতো। পরে রাসেল ভাই বলতে পারতো না রাসেল ভাই কী সমস্যা হয়েছে, জিজ্ঞেস করতাম, আমার সামনে অনেকবার করছে রাসেল ভাই, জিজ্ঞেস করতাম যে মনা তোমার কি সমস্যা হয়েছে, কি আমার তো কিছু হয় নাই, কি হয়েছে আমার তো কিছু হয় না, ছোট বাচ্চা যেহেতু। তো এটা চলতে থাকে রাসেল ভাই। তো একটা পর্যায়ে রাসেল ভাই তার মোটামুটি 7-8 মাস, প্রথমে 1 বছর রাসেল ভাই সত্যি, তখন থেকে আমরা বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যাই, সব ধরনের টেস্টগুলোই করা হয়। রাসেল ভাই আসলে ওর কোনো রোগ আইডেন্টিফাই করতে পারে না কোনো ডক্টরই, বা রিপোর্টেও কোনো, মানে সব রিপোর্টগুলি নর্মাল। আচ্ছা। তো তখন আসলে এইগুলো পাশাপাশি লোকজন শুনতে শুনতে একজন করে বলে যে আসলে এই ঘটনা, ওর ব্যাপারটা আসলে তো মনে হয় ডক্টরের কোনো চিকিৎসা নাই, তো মনে হয় ওকে আসলে কোনো কবিরাজ দেখালেই ভালো হবে। তো এটা শোনার পর রাসেল ভাই, আমার আম্মা খোঁজখবর নিতে থাকে, আব্বা আম্মা। তো আমার আপা, এরপরে ওর যে ফুপু আছে রাসেল ভাই, আমার ভাগ্নের যে ফুপু, উনি খবর দেয়, ওনার বাড়ি টঙ্গী কলেজ গেটে। তো উনি খবর দেয় যে আপনার কোনাবাড়িতে একজন মহিলা আছে যিনি আসলে এই ধরনের ট্রিটমেন্ট করে। তো রাসেল ভাই তো যেহেতু অ্যাড্রেস দেওয়ার পরে, আমার আম্মা, আমার বড় আপা, ছোট বোন সবাই মিলে আর কি, আমার বড় ভাইয়া ছিল, তো ওনারা বিকাল 3-4 পরে তারপরে রওনা হয় ওকে নিয়ে, যেহেতু আমার বাসা তালতলা রাসেল ভাই। তো যেতে যেতে তাদের গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে রাসেল ভাই বাসে ছিল, হঠাৎ করে মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা বা ঝড়ার কোনো সম্ভাবনাই ছিল না রাসেল ভাই, যে স্বাভাবিক দিকে নড়ার হয়তো। হঠাৎ করে গাজীপুর পাড়ার পর রাসেল ভাই মানে প্রচণ্ড ঝড় শুরু হয় রাসেল ভাই, এবং গাড়িটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে, যে কারণে মানে কোনো কারণে আর ওনাকে দেখানো হয়নি, রাসেল ভাই ব্যাক করে চলে আসতে হয়। তো আসার পর রাসেল ভাই এরকমই চলতে থাকে রাসেল ভাই, মাঝে মাঝে এরকম হয়। তো এরপরে আবার আমাদের ওই তালতলা মোল্লাপাড়ার একজন মুচি ছিলেন রাসেল ভাই, যার বয়স অনেক আগের, হ্যাঁ, মানে অনেক পুরনো মুচি না উনি। হ্যাঁ, খুব বেশি বয়স না রাসেল ভাই, 35-40 বছর। 7-8 বছরের বললেন আপনি, 9 বছরের। তো তখন ওনার বয়স 35 থেকে বা 40 বছরের মধ্যে হবে আর কি, মোটামুটি মানে একদম বয়স্ক না, ইয়াংই বলতে পারেন, ভালো স্বাস্থ্যব্যস্ত। তো তাকে দেখানো হয় রাসেল ভাই। তো সে বলে যে আপনি মঙ্গলবারে আইসো। তো মঙ্গলবারে যাওয়ার পরে রাসেল ভাই, সে হিন্দু ছিল রাসেল ভাই, বলে রাখি আপনাকে। তো সে যেটা বলে রাসেল ভাই, মঙ্গলবার যাওয়ার পরে আমার আম্মাকে বলে যে ওকে তো আসলে ওর উপরে আসর বলে নাই, কিন্তু ওরে দূর থেকে দৃষ্টি করে, এরকম একটা কথা বলে, যে দূর থেকে যে ইয়েটা আছে, মানে জিনটা আছে, সে দৃষ্টিগো। তো আমি তাকে যখন দেখলাম, আমি যেটা দেখলাম, সে আপনার ধান খেসতের মাঝখানে যে আইলগুলো থাকে রাসেল ভাই, সেটার মাঝখান দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে, এবং সে খুবই স্বাস্থ্যবান একজন জিন, এবং তার মাথা ছিল রাসেল ভাই, তার বুকের মাঝখানে একটা চোখ। আচ্ছা। সে হেঁটে যায় অবস্থায়, এবং সে খুবই শক্তিশালী। তাকে ওর এটা ট্রিটমেন্ট করতে হলে, মানে আমার যেটা মনে আছে রাসেল ভাই, তাকে আমার আম্মাকে বলে যে আপনার পূর্ণিমা যেটা, এরকম একটা দিনে তাকে ট্রিটমেন্ট করাতে হবে আর কি। তো এরপর রাসেল ভাই আসলে আল্লাহ ভালো জানে, মানে আর ট্রিটমেন্টটা সে করতে পারেনি রাসেল ভাই। যেই ডেটটা দেয় তার 2-3 দিন আগেই সেই লোকটা মারা যায় রাসেল ভাই। যেহেতু স্বাভাবিক মৃত্যু, মানে চিন্তা করা যায় তো নর্মালি মরতেও পারে, বাট সে আগে পরে মরতে পারতো রাসেল ভাই। মানে ওই টাইমটাতে কেন মরতে হবে রাসেল ভাই, এটা আমরা ধারণা করিনি আর কি, তখন আমরা এটা বুঝিনি রাসেল ভাই। পরবর্তী যখন আমরা ধারণা করতে পারি,
তখন হলো রাসেল ভাই আমাদের আগারগাঁয়ে আপনার আইটিভি ভবনের পাশে একটা পুরাতন কবরস্থান আছে রাসেল ভাই। এখানকার যে মসজিদের আছেন এখানকার একজন হুজুর ছিলেন আর কি, খুবই উনি লোক, তার বয়স ছিল অলমোস্ট 90 থেকে 100-এর মতো আর কি, খুবই নাম করা রাসেল ভাই। তো ওনার পাওয়ার পরে ওনার কাছে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি নেয়। তো ওকে আগে না নিয়ে আমার আম্মা আর আমার বড় ভাইয়া যায় ওনার সাথে কথা বলার জন্য। বলার পর উনি বলে ঠিক আছে, তাহলে আপনি একটা ডেট দেয় যে অমুক দিন আইসেন, 5-6 দিন মানে সপ্তাহের শনিবার রোববারের দিকে আমার আম্মা গিয়েছিল, বলে যে শেষ দিকে আর কি, সপ্তাহের শেষ দিকে নিয়ে আসার জন্য সে ট্রিটমেন্ট করবে। তো রাসেল ভাই মানে আল্লাহ হয়তো সহায় ছিলেন না, উনিও আর রাসেল এই ট্রিটমেন্টটা করতে পারেন না, উনিও আসলে রাসেল ভাই মারা যায় আগেই আর কি, যেন ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না। তো ওকে কন্টিনিউ আমার ভাগ্নেটা চলতে থাকে রাসেল ভাই। এরপরে আপনার লাস্ট যেটা হয় রাসেল ভাই চলতেছিল, তো আলোচনা বিভিন্ন জায়গায় করতেছিল। তো আমার আব্বার আপনার সে একজনের যে মানে পীর, আমার আব্বার যে পীর আছেন উনি ওই দোহারের আর কি, তো উনার ছেলের মাধ্যমে একটা ট্রিটমেন্টের নেয় আর কি, যেটা ট্রিটমেন্টটা ছিল আমার রাসেল ভাই যে আপনার মাজরা যেটাকে বলে 2টা থেকে 3টার মধ্যে 3 রাস্তার মোড়ের মধ্যে আপনার মাটির কলস যে আছে রাসেল ভাই, ওটার মধ্যে আপনার 7টা নদীর মানে 7 ঘাটের পানি আর কি, যেটাকে বলে 7 ঘাটের পানি থাকবে। এবং আপনার ওই হাড়ি ভাঙার যে আপনার তলা থাকে না ভাই, বা আপনার এই হাড়িগুলোর যে তলাটা থাকে ওই তলা লাগবে, উপরের মানসা বা যেটাই বলে তলাটা লাগবে। এবং আপনার আরও অনেক জিনিসপত্রগুলো যেগুলোর নাম আমার পুরোপুরি খেয়াল নেই, যেগুলোর নাম আমার, তো এটা ওই হাড়িটা ভাঙতে হবে রাসেল ভাই, এবং খাবার দাবারও দিতে হবে, ভোগ যেটাকে বলে ভোগ টাইপের, জি 3 রাস্তা মোড়ে দিতে হবে অমুক টাইমে, এবং পিছন দিকে ঘুরে চলে আসতে হবে এটা দিয়ে। জি তো এটা করতে বলে তারা। এরপরে রাসেল ভাই আমার আব্বা ওই কাজটা করে আর কি, আমাদের ঢাকাতেই এখানেই করা হয়। এইটার পর থেকে রাসেল ভাই ওর মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে রাসেল ভাই। আর এখন ওর মানে ক্লাস 9-এ পড়ে, মানে 7 পর্যন্ত লাগাতার হচ্ছিল রাসেল ভাই, এটা 7-এ ওঠার পরে এটা কাজটা করা হয় আর কি, করার পর থেকে এখন মোটামুটি স্বাভাবিক এখন হয়, কিন্তু খুবই কম রাসেল ভাই, নর্মাল হয়েছে এখন, অনেকটাই ভালো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসনার, আমি সামির আনসারি। আজকে শুরুতেই শেয়ার করছি সাকিব আল হাসান নয়ন ভাইয়ের পাঠানো একটি ঘটনা। এই ঘটনাটি তিনি আমাকে বেশ কয়েকদিন আগে মেইলে পাঠিয়েছিলেন। মূলত ওনার এলাকার এক ছোট ভাই আছে নাজমুল, তার চাচার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি আমাকে শেয়ার করেছেন। তো সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অনেক বছর আগের, 1993 সাল হবে। তো সেই নাজমুল ভাইয়ের চাচার নাম ছিল রমজান। রমজান চাচা তিনি একজন পেশায় ভ্যান চালক ছিলেন। সারাদিনের মতো ভ্যান চালিয়ে যা রোজগার হতো তাই দিয়ে তার সংসার চলত। এর পাশাপাশি রমজান চাচা আরেকটা কাজ করতেন। ওনার বাড়ির কাছেই একটা বড় কবরস্থান আছে। তো 15-20 দিন পর তিনি সেই কবরস্থানের যে ঝোপঝাড় আছে তা পরিষ্কারের কাজটা করতেন। তো রমজান চাচা সেই কাজটা মূলত করতেন দুপুরের পরপর। দেখা যেত যে বিকেলের ঠিক আগ মুহূর্ত দুপুর পর এই সময়টাতে তিনি কাজগুলা করতেন। তো এরকম একদিন ভর দুপুরের পর, সেই তখন 3:30 কি 4টা এরকম একটা মুহূর্ত হবে, রমজান চাচা তিনি বাসা থেকে দা, কোদাল ও কাস্তে বের হয়ে যান সেই কবরস্থান পরিষ্কারের উদ্দেশ্যে। যথারীতি তিনি কবরস্থানে যান, প্রবেশ করেন। তারপর তার কাজ শুরু করেন। কাজ করতে করতে প্রায় যখন সন্ধ্যার কাছাকাছি, এমন সময় রমজান চাচা দেখেন যে কবরস্থানের দক্ষিণ পাশে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে। ওর এখানটা বিরক্ত লাগে। ওনার কথা হচ্ছে, এতক্ষণ ধরে কাটাকাটি করলাম, এই জায়গাটা এখনও কাটা হয় নাই, ঠিক আছে সেখানে যাই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, না হলে আবার সে 15-20 দিন পর আসা লাগবে। তো তিনি তখন সেই ঝোপঝাড়ের এখানে যান, পরিষ্কার করতে থাকেন। হঠাৎ করে মানে একটা কিছুর পর তিনি একটা বাড়ি খান, হোঁচট খান, যেটা হয় পা দিয়ে হোঁচট খান, এবং হোঁচট খেয়ে তিনি একটা জায়গায় পড়ে যান। তিনি খেয়াল করে দেখছেন যে একটা পুরান ভাঙা কবরের ভিতর তিনি পড়ে গিয়েছেন। পড়ে যাওয়া মাত্রই রমজান চাচা অনুভব করতে পারেন যে তার পায়ের চাপ লেগে কোনো কিছু একটা ভেঙে গিয়েছে। তিনি তখন আরও অনুভব করে দেখেন যে এটা একটা কবর, সেখানে তিনি পড়ে গিয়েছেন, এবং তার আঁটু পর্যন্ত সেই কবরটার ভিতরে ঢুকে গিয়েছে, এবং সাথে সাথে তখন একটা পচের দুর্গন্ধ ওনার নাকে আসছিল, এবং তার পাশাপাশি গরম বাতাস মনে হয় সেখানে বয়ে যাচ্ছিল। সেই রমজান চাচা তার পায়ের দিকে তাকিয়ে দেখতে পায় তার ডান পায়ের নিচে একটা কাচের বোতল ভেঙে আছে, এবং সেই ডান পায়ের একটা অংশে কেটে গিয়েছে এবং রক্ত পড়ছে। রমজান বুঝতে পারেন যে কাচের বোতল ভেঙে যাওয়ার কারণেই হয়তো কাচ লেগেছে, এবং এই জন্য তার পাটা কেটে গিয়েছে।
তখন তিনি পায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখতে পান কিছু একটা যেন পড়ে আছে এবং সন্ধ্যার যে অন্ধকারটা সে অন্ধকারেও সেই জিনিসটা চকচক করছিল। এটা দেখে সেই চাচা তিনি জিনিসটা হাতে তুলে নেন এবং দেখতে পান যে এটা একটা মহিলাদের হাতের বালা। বিষয়টা তিনি ভালোভাবে বোঝার জন্য সেই বালাটাকে তার শরীরের জামা দিয়ে পরিষ্কার করে দেখেন। তখন তিনি দেখেন যে এটা একটা স্বর্ণের বালা, বেশ চকচক করছিল। সেদিনের মতো তিনি ঠিক করেন যে সে বালাটা নিয়ে বাসায় চলে আসবেন এবং তিনি তাই করেন এবং আসার পথে দেখছেন যে কেউ তাকে ফলো করছে কিনা। তিনি দেখছেন যে না, কেউ যে তাকে ফলো করছে না। তিনি বাসায় এসে যে লুকিয়ে রাখেন, কাউকে কিচ্ছু বলেন না। খাওয়া দাওয়া শেষ করে তিনি শুয়ে পড়েন এবং সেদিন রাতে সেই রমজান চাচা একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান যে একটা মহিলা অবয়ব তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে বালাটা বিক্রি করে তুই আর কয় টাকা পাবি, তুই যদি এরকম বালা আরও চাস তাহলে তোকে সেই কবরস্থানে আবার যেতে হবে আর আমার কথা মতো চলতে হবে। তো এটা বলে সে অবয়বটা সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। রমজান চাচা খেয়াল করছে যে প্রতি রাতেই তিনি এই স্বপ্নটা দেখছেন। প্রায় 7-8 দিন হয়ে গিয়েছে। তার মনের ভিতর একটু লোভ হতে থাকে। তিনি একদিন ঠিক করেন যে আচ্ছা, এরকম যে প্রতি রাতে আমার কাছে আসে, একটু চেয়েই বসি না, দেখি কি হয়। তো ঠিক 8 থেকে 9 দিন পর তিনি যখন আবার সেই অবয়বটাকে স্বপ্নে দেখে যে তাকে বলছে যে তুই যদি এরকম বালা চাস তোকে আমি আরও দেব, কিন্তু তোকে সেই কবরস্থান যেতে হবে, সেম কথা যখন বলছে, এবার রমজান চাচা স্বপ্নের মাঝেই বলে ওঠেন যে ঠিক আছে, আমার আরও বালা চাই, কিন্তু বলতো আমাকে কি করতে হবে। তখন সেই অবয়বটা রমজান চাচাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তোকে ঠিক এখনই সেই কবরস্থানে যেতে এবং একটা কবরে 2টা কাচের বোতল রাখা আছে, সেটাকে তুই একবারিতে ভেঙে ফেলবি, তাহলে তুই 2টা স্বর্ণের বালা পাবি। তো এই বলে সেই অবয়বটা নাকি রমজানের সামনে থেকে একবার অদৃশ্য হয়ে যায় নাকি। তারপর রমজান ভাবতে থাকে যে কি ব্যাপার, কোন কবরের কথা বলল। তখন তিনি ভাবে যে এটা বুঝি বরাবরের মতোই স্বপ্ন তিনি দেখেছেন। আবার তিনি ঘুমাতে যাবেন। ঘুমানোর ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই একটা কবরের নাম বলে দেয়, মানে যে সেখানে যাকে দাফন করে আসলে তার নামটা বলে দেয়। নামটা বলে দেওয়ার পর বলে যে তুই ওখানে যা, ওখানে গেলেই সব কিছু পাবি। আবার ঘুম ভেঙে যায় তার এবং তিনি তার স্ত্রীকে কিচ্ছু না বলেই সেই কবরস্থানের উদ্দেশ্যে চলে যান। যথারীতি তিনি সেই কবরস্থানে পৌঁছান। অনেক খোঁজাখুঁজি করার পর রাতের যে টর্চ নিয়ে গিয়েছিলেন তিনি, সেই টর্চের আলোতে তিনি দেখছেন যে সেই কবরটা, যেটাও সে অবয়বটা বলেছিল, অনেক পুরানো একটা কবর। এবং কবরটায় তিনি এখানে কিছু অংশ মানে মাটি সরায় তিনি ঠিকই 2টা বোতল পান এবং 2টা বোতল পাওয়ার পর তিনি হাতে নেন এবং হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে 2টা বোতলকে তিনি ভেঙে ফেলেন। ভেঙে ফেলা মাত্রই সেই রমজান চাচা আবারও অনুভব করলেন তার চারপাশে একটা দুর্গন্ধ এবং শরীরে একটা গরম বাতাস বয়ে গেল, ঠিক আগে যেরকম হয়েছিল সেরকম। তো রমজান চাচা তিনি দেখছেন যে আশেপাশে কাজগুলা করলেন তিনি, স্বর্ণের বালা তো আর পায় না। তিনি একটু বিরক্ত শুলে ভাবতে নিজে থেকে নিজে বলতে থাকছে যে কি হচ্ছে এগুলা কি শুধু আমাকে স্বপ্নেই দেখানো নাকি সত্যি সত্যি কিছু একটা ঘটবে। তিনি তখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কবরস্থান থেকে বেশ কয়েক কদম হেঁটে যখন তিনি সামনে আগাচ্ছিলেন, লুমিটার পথ তিনি যখন অতিক্রম করেন, তখন তার নাম ধরে একটা গাছ ছিল, বট গাছ, বেশ বড়। ওপাশ থেকে কেউ একজন তাকে ডাকছে। সেই রমজান চাচা পিছে তাকিয়ে দেখেন 6 থেকে 7 ফিট উচ্চতার কালো কাপড় মোড়ানো 2জন লোক দাঁড়িয়ে আছে, বেশ উঁচা লম্বা। তিনি তখন দেখে একটু আচমকা ভয় পেয়ে যান এবং চিৎকার উঠেছেন। তখন সেই 2জন বলছে একবারে চুপ, স্বর্ণের বালা নিবি না? তখন ওনার গায়ে বালা ফিকে ওনার দিকে মারছে আর কি, সেই বালা 2টা। রমজান চাচা তিনি তো স্বপ্ন থেকে নাকি হাতে নেয়, নিয়ে দেখে, যখন দেখবে যে খুব মানে আসলেই কি স্বর্ণের বালা কিনা, তিনি দেখছে যে ঠিকই স্বর্ণের বালা খুব চকচক করছে, কিন্তু সামনে দেখে সেই যে 2টা কাপড় মোড়ানো কালো কাপড় মোড়ানো লোক ছিল তারা নাই। তখন তিনি সেই বালা 2টি নিয়ে দৌড়ায় তার বাসায় এসে পড়েন। বাসায় এসে পড়ার পর আর কাউকে কিছুই তিনি বলেন না। এর পরের দিন যেটা হয়, যিনি পাশের গ্রামে একটা বাজারে সেই বালাটা গিয়ে বেশ ভালোই টাকা পান। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু রমজান চাচার কোনো স্বপ্ন দেখে না। 3য় সপ্তাহ থেকে তিনি আবার সেই অবয়বটাকে স্বপ্নে দেখতে পান এবার যে তিনি পায়ের কাছে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে এবং সেই অবয়বটা এবার ওনাকে বলছে, কিরে স্বর্ণের বালা পাইলি? আরে ভুলে গেলি, আরও লাগবে, শোন, তোকে আরও একটা কাজ করতে হবে। এবারের কাজটা যদি করতে পারিস তাহলে তোকে আরও বালা দেব, এবারের কাজটা যদি করতে পারিস তাহলে তোকে আরও বালা দেব, ধনী বানিয়ে দেব, তুই অনেক বড় লোক হবে। তখন সেই রমজান চাচা অবয়বটাকে স্বপ্নের মাঝে বলে ওঠে যে কি করতে হবে, কি করলে আমি বড় লোক হব। অবয়বটা নাই বলছে যে আমাকে 2 থেকে 3 বছরের একটা বাচ্চা এনে দিবি, আর বাচ্চাটা হতে হবে বাবা মায়ের একমাত্র সন্তান। রমজান চাচাও সেই অবয়বটার এই কথা শুনে নাকি তিনি সরাসরি বলে দেন যে না, এটা আমি করতে পারবো না। কথাটা বলা মাত্রই অবয়বটা রমজানের একটা পা ধরে হ্যাচকে একটা টান দেয়, বিছানা থেকে ফেলে দেয়।
সাথে সাথে রমজান চাচার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর সেই চাচা খেয়াল করে দেখেন যে তিনি মাটিতে পড়ে আছেন এবং তার সামনেই অবয়বটা দাঁড়িয়ে আছে। সেই সাথে রমজান চাচাকে বলছে যে তুই যদি আমার কথা মতো কাজ না করিস তোর পরিবারের সবাইকে মেরে ফেলব। এই বলে সেই অবয়বটা সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রমজান চাচা দেখছে যেদিন একটা ঘুমের ঘরে ছিলেন তার ঘুমের ঘোরটা কেটে যায়। অর্থাৎ এতক্ষণ রমজান চাচা যা দেখছিল তার সম্পূর্ণটাই স্বপ্ন ছিল, মানে স্বপ্নের ভিতরে আরেকটা স্বপ্ন। ঘুম থেকে উঠে রানা চিন্তা করেন যে এতক্ষণ তাহলে আমি কি খারাপ স্বপ্ন দেখলাম নাকি, কিন্তু আশেপাশের পরিবেশটা দেখে তখন সে রমজান চাচা আরও বেশি ভয় পেয়ে যান। তিনি তো তার বাসায় নাই, তিনি এখন আছে কবরস্থানের ভিতরে। কবরস্থানের কোনো একটা কবরের পাশে তিনি পড়ে আছেন। তার সারা শরীরে ঘামে ভিজে একবারে গোসল করে যেরকম গায়ে যেমন পানি থাকে এরকম অবস্থায় তার শরীরটা ছিল। সারা শরীর থেকে ঘামে ভিজে একবার একাকার অবস্থা। তখন সে চাচা তিনি বুঝতে পারেন যে এতক্ষণ যা দেখেছেন তা সবই সত্য ছিল এবং কোনো একটা খারাপ কিছু হয়তো তার ক্ষতি করতে চাইছে। তখন তিনি বেশ ভয় পেয়ে যান এবং দোয়া দুরুদ পড়া শুরু করেন এবং বাসায় এসে পড়েন। বাসায় আসার পর তার স্ত্রী বলছে, তুমি কোথায় গেছিলা? তোমাকে দেখলাম যে আমার পাশে শুয়েছিলা, বিড়বিড় করে জানি পড়তেছিলা, তারপর নিজেই ঘর থেকে বের হয়ে গেলা, এরপর গেলা কই? তখন সে রমজান চাচার শরীরে তার স্ত্রী দেখছে যে সারা শরীরে কাদামাটি লেগে আছে এবং একটা বাজে পচা গন্ধ আসছে, দুর্গন্ধ। তার স্ত্রী তার কাছে সবকিছু জানতে চায়। তখন রমজান চাচা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। চাচি এসব কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যেমন কান্নাকাটি শুরু করে। সাথে সাথে গরম পানি এনে রমজান চাচাকে গোসল করিয়ে দেয় এবং কিছু পানি খাইয়ে দোয়া দুরুদ পরে ঝাড়ফুঁক দিয়ে দেয়। বলে যে দেখো, হয়তো তুমি ভয় পেয়েছ, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি মনে টেনশন করবা না। সেদিনের মতো সে একটা ভালোভাবেই কাটে। এরপর প্রায় 2-3 সপ্তাহ চাচার আবার আর কোনো সমস্যা হয় না। এরকম 2-3 সপ্তাহ যাওয়ার পর কোনো একদিন রমনা চাচা ভ্যানে করে মালপত্র ভাড়া নিয়ে সেদিন একটু দূরে একটা গ্রামে গিয়েছিলেন। তো সেই গ্রাম থেকে যে তিনি ফিরবেন তখন প্রায় এশার ওয়াক্তের পর হয়ে গিয়েছে। আর তখন সেই মুহূর্তে উনি যেই গ্রামে থাকত এশার ওয়াক্তের পর মানে তো প্রায় অনেক রাত, এখনকার দিনে প্রায় রাতের 1-2টার মতো অবস্থা। তো তখন হবে হয়তো বা 9টা 9:30 বাজে এরকম সময় হয়ে গিয়েছে। রাস্তায় তো কেউ নাই। রমেশ চাচা তখন তিনি খালি ভ্যান নিয়ে তার নিজ গ্রামে প্রবেশ করছেন অন্য গ্রাম থেকে। তো তিনি যখন কবরস্থানের এরিয়াটা পার হবেন তার মাথায় কিন্তু কোনো খারাপ চিন্তা বা কোনো ভয়ের কিছুই ছিল না যে কিছু একটা ঘটতে পারে বা কিছু একটা ঘটবে, এরকম কোনো চিন্তাই ছিল না। তিনি গুনগুন করে গান গেতে গেতে ভ্যান চালিয়ে আসছিলেন। কিন্তু কবরস্থানে যখন পার হবেন, পার হওয়ার পর যে একটা বটগাছ আছে সেটা সামনে আসতে একটা দুর্গন্ধ পান এবং দুর্গন্ধের পাশাপাশি সে একটা গরম বাতাস চারদিক দিয়ে আসছে। তিনি হঠাৎ করে খেয়াল করে দেখছেন যে যতবারই তার সাথে কোনো খারাপ কিছু ঘটেছে বা যতবারই তিনি কবরস্থানে গিয়েছেন, বিশেষ করে শুরুর দিকে যখন তিনি কবরস্থানে পড়ে গিয়েছিলেন তখনই দুর্গন্ধটা এসেছিল এবং পাশাপাশি গরম বাতাসও কিন্তু ছিল। এটা মনে হওয়া মাত্রই রমজানার শরীরটা মানে ভয়ে একটু ঝাঁকি দিয়ে ওঠে। তিনি আয়াতুল কুরসি পড়তে থাকেন। হঠাৎ করে তিনি খেয়াল করেন যে তার যে আগে ভ্যান চালানোর গতিটা ছিল, গতিটা অনেক কমে গিয়েছে, মানে মনে হচ্ছে যে ওনার ভ্যানটা অনেক ভারী হয়ে গিয়েছে। 4-5 মিনিট ভ্যান চালানোর পর তিনি দেখেন যে সামনে রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। সে রমজান চাচাকে দেখা মাত্রই সেই লোকটা রমজান চাচার নাম ধরে বাঁকতে থাকে এবং বলে, কিরে, চিনলি না আমারে? আমি অঙ্ক পারি ছিলে, তুই চিনলি না আমারে? রমজান চাচা তখন বলতেছে যে হ্যাঁ চিনলাম তো। সেই রমজান চাচা এটাও খেয়াল করছে যে এই যে লোকটা ডাকছে সে তার 2 বাড়ির পাশেই একটা বাড়িতে থাকে এবং তার বাল্যকালের বন্ধু, এবং সেই বন্ধুর কোলে তার বাচ্চা। তো সেই বন্ধু সে রমজান চাচাকে বলছে যে দোস্ত, সামনে তো যাবি, বাড়িতে একটু নামাই দিস সামনে। এটা বলা মাত্রই তিনি তখন তার বন্ধু এবং তার বন্ধুর বাচ্চাকে উঠান এবং তিনি একটু সাহস পেয়ে ভাবতেছেন যে এত ভয়ের ঘটনা ঘটতেছে আমার সাথে, বা রাস্তায় আসার পথে আমার বন্ধু আছে, আশা করি সামনে আর কোনো সমস্যা হবে না। তখন সে চাচা বলতেছে যে ঠিক আছে, ভালো মতো উঠ, সামনে তো কাঁচা রাস্তা, ঝাঁকুনি খেলে পড়ে যাস না। তো রমজান চাচা তখন স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে তখন তিনি সামনে আগাচ্ছিলেন। 5-10 মিনিট যাবে এরকম অতিক্রম হয়ে সময়টা হঠাৎ করে উনি আর ভ্যান চালাতে পারছিল না। মনে হচ্ছিল যে ওনার চেন পড়ে গেল কিনা, ভ্যান চলছে না কেন। তারপর তিনি আবার একটু চেষ্টা করছেন, দেখছেন না ভ্যানটা একটু চলছে, কিন্তু সাথে সাথে তার মনে আসলো, আচ্ছা আমি আমার যে বন্ধুকে নিলাম ওর কোনো সারা শব্দ নাই কেন? তখন মনে হয় আকাশ থেকে বাজ পড়ার মতো অবস্থা। রমজান চাচা স্মরণ করে দেখলেন তার যেই বন্ধুকে তিনি ভ্যানে তুলেছিলেন সেই বন্ধু এবং বন্ধুর বাচ্চা আরও কয়েক বছর আগে নৌকাডুবিতে মারা গিয়েছিল। তাহলে তারা এখানে আসলো কিভাবে? রমজান চাচা ভ্যান থেকে নামে সাথে সাথে এবং পিছে তাকিয়ে দেখে যে 8-10 বছর একটা বাচ্চা হবে, সেই বাচ্চার যে হাইট হবে সেই হাইট বা সে উচ্চতার কোনো একটা লাশ কাফনে পড়া অবস্থায় তার ভ্যানের উপরে। রমজান চাচা এটা দেখে একটা জোরে চিৎকার দেয়। তারপর তার আর কিছুই মনে নাই। তিনি যখন তার সেন্স আসে তখন তিনি দেখছেন যে তিনি তার বাসায় আছেন এবং তিনি নাকি যতক্ষণ তার সেন্স ছিল না তখন এটাও স্বপ্ন দেখেছিলেন যে তার সেই বন্ধু তার রমজানকে বলছে, কিরে দোস্ত, তোর কাছে না বাচ্চা চাইছিল, আমার বাচ্চাটা নিয়ে নিতি, সমস্যা কি ছিল?
এরকম অনেক আজে বাজে স্বপ্ন দেখেছেন। তারপর তিনি তো বাসায় আসে না আসে, বাসায় ওনাকে অনেক নিয়ে আসা হয়। তারপর তিনি তার সেন্স আসে এবং বাসার আশেপাশে যারা ছিল বা তার বাড়িতে যারা ছিল জিজ্ঞাসা করে যে কেন, কি ঘটলো, এত রাতে কেন পড়ে থাকলো। তখন তিনি তার অবস্থানে সামনে কিভাবে কি ঘটেছে সেগুলা পরিবারের সবাইকে শেয়ার করে, বিশেষ করে আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে শেয়ার করে। পরিবারে বলতে রমজান চাচা এবং তার স্ত্রী ছিল, তার বাবা মা অন্য জায়গায় থাকতো। তো সেই চাচার মুখে এসব সকল ঘটনা শোনার পর প্রতিবেশীরা বলে যে দেখো, আমাদের বাড়িতে তো আর কোনো বড় কবিরাজ নাই, তো মসজিদে যে ইমাম আছে ওনাকে নিয়ে আসি, উনি দেখি কি বলে না বলে দেখো। তো তারপর সেই দিন দুপুরবেলায় মনে হয় সেই ইমামকে আনা হয়। ইমাম ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে। তো বলার পর বলতেছে যে আপনাকে পরা পানি দিয়ে যাই, আর কিছু দোয়া পড়েন, এবং তার স্ত্রীকে বলে যে আপনি একটু সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান বেশি বেশি করে এই 2-1 দিন পড়েন। আমি 2 দিন পরে এসে দেখব এবং দেখবেন যে এই সূরাগুলো পড়ার সময় আপনার জামাই মানে আচার আচরণ কেমন থাকে। যদি সে খিটখিটা হয় বা খুব বেশি রেগে যায় তাহলে আমাকে একটু জানাবেন, আর প্রতিবেশীদেরকে বলে একটু খেয়াল রাখেন এখানে। তো তখন সেখান থেকে সেদিনের মতো চলে আসে। তো চলে আসার পর তিনি তখন 2-3 দিন পর সেখানে যান। যাওয়ার পর সেই রমজান চাচার বাসায় যাওয়ার পর তিনি বলতেছেন, দেখেন আপনার বাসার পরিবেশ আমার ভাল লাগতেছে না, আপনি এক কাজ করেন, মসজিদে আসেন। আসার পর আমার যে ঘর আছে সেখানে বসে তারপর কথাবার্তা বলবো। তো তারপর সেই বাড়ি থেকে 3-4 জন মিলে সেই ইমাম সাহেবের মসজিদে ওনার ঘরে যায় এবং যাওয়ার পর সেই রমজান চাচাকে নিয়ে যায়। তো যারা তখন সেখানে ছিল তারা বলে যে হুজুর নাকি তখন জিন আনে এবং চারপাশ নাকি বেশ অন্ধকার করে ফেলে ওনার রুমের, এবং কয়েকটা জিনিসের সাথে নাকি সে হুজুর কথা বলতে থাকে। তারপর তিনি যখন তার সাথে থাকা একটা জিনিসের সাথে কথা বলে, সেই হুজুর বলতেছে যারা গিয়েছিল সেখানে এবং রণ চাচাকে উদ্দেশ্য করে বলতেছে, দেখেন আপনার সাথে যে জিনটা আছে এদের উদ্দেশ্য তো ভালো না, এটা একটা গোত্রের জিন, এটা একটা জাতের জিন, যে জিনটার উদ্দেশ্য হচ্ছে যে গর্ভবতী মহিলা এবং যে কম বয়স্ক বাচ্চারা আছে তাদেরকে নিয়ে যায়, এটাই তাদের উদ্দেশ্য, এবং তাদের উপর ভর করে এবং খুব বাজেভাবে ভর করে এবং এরা শক্তিশালী। তো এই কথাগুলো শুনবার পর তো উনি একটু বেশি টেনশনে পড়ে যায়, সেই রমজান চাচাও টেনশনে পড়ে যায়। তো এটা বলার পর তো হুজুর বলে ঠিক আছে, এখন কিছু করার নাই, আর আমি দেখি আপনার সাথে যে জিনটা আছে সেটা হাজির করা যায় কিনা, যদি হাজির করা যায় তারপরে তো তার বিদায়ের একটা ব্যবস্থা করব। কিন্তু হুজুর অনেক চেষ্টা করার পরও নাকি সেদিন সেই জিন হাজির করতে পারে না। এরকম নাকি প্রায় 4-5 দিন যাওয়ার পর সেই রমজান চাচা নাকি হুজুরের কাছে যাওয়ার পর তারপর হুজুর কোনো একটা মাধ্যমে সেই জিনকে হাজির করতে সক্ষম হন। সে জিনটা আসার পর নাকি একটা অন্য ভাষায় মানে হুজুরকে কিছু বলে এবং হুজুর বারবার বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তারপর হুজুর অনেক কিছু বুঝায়, আরবি ভাষায় অনেক কথা বলে, অনেক কিছু বুঝায়। হুজুরও একটু অন্যরকম ভাষায় নাকি কথা বলে, যে নাকি আশেপাশে যারা ছিল তারা বুঝতে পারে না। তারপর একটা পর্যায়ে গিয়ে সেই হুজুর সেই জিনগুলাকে তাড়িয়ে দেয়। অনেকে ভাবতে পারেন ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয়নি। এরকম প্রায় 6-7 মাস রমজান চাচা তিনি তার পরিবারের সাথে আর তার কোনো সমস্যাই হয় না। তো এরকম 6-7 মাস পর গিয়ে সেই চাচার স্ত্রী তিনি অন্তঃস্থতা হন। যখন গর্ভবতী যখন তার গর্ভাবস্থা 3 মাস পার হয়, তারপর থেকে সেই চাচার স্ত্রী আবার স্বপ্ন দেখা শুরু করেন। তিনি দেখতে পান ঠিক ওনার জামাইয়ের মতো একই স্বপ্ন দেখছে, যে একটা মহিলা অবয়ব ওনার কাছে আসছে এবং বারবার বলছে, তোর স্বামী কাজটা মোটেও ঠিক করে নাই, অনেক দিন দূরে ছিলাম, এখন তো দূরে থাকতে পারি না, তোর পেটে সন্তান না, আচ্ছা ঠিক আছে দেখে নিব। এই কথাগুলা প্রায় বলতে এবং একই ধরনের স্বপ্ন তিনি দেখত, এবং তিনি দেখতেন তার পাশাপাশি তাকে কেউ ভয় দেখাচ্ছে। রমজান চাচার স্ত্রী তিনি এটাকে নিছক স্বপ্ন ভেবেই মনে করেন যে হয়তো তার বাচ্চা হবে, এরকম টুকটাক স্বপ্ন তিনি দেখতেই পারেন। এবং সেই রমজান চাচার স্ত্রীর মাও নাকি বলেছিল এরকম বাচ্চা হওয়ার সময় অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এগুলো নিয়ে এত চিন্তাভাবনা করার কিছু নাই, দোয়া দরুদ পড়বা, নামাজ কালাম পড়বা, দেখবা ঠিক হয়ে গেছে। এভাবেই দিন কাটতে থাকে। সেই চাচার স্ত্রী যখন 7 মাস অন্তঃস্থতা, তখন তিনি একটু অন্য ধরনের স্বপ্ন দেখা শুরু করেন। তিনি দেখতে পান যে একটা মহিলা তার স্বপ্নে আসে, আসার পর একটা বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে, কিন্তু তিনি মহিলাটার চেহারাটা ঠিকভাবে দেখতে পারে না। বাচ্চাকে নিয়ে যখন খেলাধুলা করে তখন তিনি দেখছে যে সেই মহিলাটা সেই চাচার স্ত্রীকে ইশারা করে বলছে যে তোমার বাচ্চাটাও দাও, তাহলে মানে তোমার যখন বাচ্চা তখন বাচ্চাটাকে আমার সাথে দিয়ে আমার সাথেও খেলাধুলা করব। তো সেই চাচার স্ত্রী এগুলো বুঝে না, কিন্তু তিনি তার স্বামীকে এরকম ঘটনাগুলো খুলে বলে, দেখো আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, কি করা যায় বলো তো। তো স্বামী বলছে যে দেখো এটা নিয়ে আর চিন্তাভাবনা কিছু নেই, বেশি সমস্যা হলে হুজুরের কাছে যাবে, পরা পানি নিয়ে আসবে, ঠিক হয়ে যাবে।
তো যেদিন সেই চাচা ঠিক করেন যে হুজুরের কাছ থেকে পরাপানি নিয়ে আসবেন, মানে তিনি ঠিক করেছিলেন যে পরের দিন আসবে, তো আগের দিন রাতে একটা স্বপ্ন দেখেন স্ত্রী আবার, যে ওনাকে একটু স্বপ্ন দেখে বলছে, পরশুদিন শুক্রবার না, তোর বাচ্চারে সেদিনই নিয়ে যাব, কিচ্ছু করতে পারবি না। সেই চাচার স্ত্রী চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেন, জেগে ওঠেন এবং তার জামাইকে কথাগুলা বলেন, চাচাকে কথাগুলা বলেন। চাচা আবারও বলছে, দেখো সকাল হলেই আমি পরাপানি নিয়ে আসব, তোমার কিছুই হবে না, টেনশনে কিছু নাই, কোনো টেনশন করবা না। পরের দিন সেই চাচা হুজুরের কাছে যান, কিন্তু দেখে যে হুজুর ওনাকে এর আগে সাহায্য সহযোগিতা করেছিল, সেই হুজুর কোনো কারণে এলাকায় ছিল না এবং প্রায় 7 দিনের জন্য তিনি এলাকার বাহিরে একটা কাজে গিয়েছেন। তো তার তো কেউ নাই যে কোনো বিশ্বস্ত হুজুর যারা এরকম চিনতে পারে, ওরকম সেই হুজুর ছিল না। তো রঞ্জন চাচা তখন বাসায় এসে পড়েন, ভাবে যে আচ্ছা ঠিক আছে, 7টা দিন অপেক্ষা করি, বাসায় নামাজ কালাম পড়ে আল্লাহ ঠিক করে দিবে। তিনি বাসায় আসা মাত্রই সন্ধ্যার পর থেকে, তখন সে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওনার স্ত্রীর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়, প্রসব বেদনা শুরু হয়। তিনি তার চাচা তার স্ত্রীকে নিয়ে এবং প্রতিবেশীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে নেয়া মাত্র ব্যথা সহ্য করতে না পেরে রমজান চাচার স্ত্রী মারা যায় এবং পাশাপাশি তার পেটের বাচ্চাটা মারা যায়। পরিবারের সকলকে হারিয়ে তখন তিনি নির্বাক হয়ে যায়। এক কথায় তিনি তখন কথা বলা বন্ধ করে দেন। তার দিন যে কি কষ্টে কাটছিল তার প্রতিবেশীরা তা দেখেছে এবং তার বাবা মা তখন এসে পড়ে, তাদেরকে অনেক বুঝায় যে দেখো যেটা হওয়ার হইছে, আর শুরু থেকে কি ঘটনাগুলো ঘটছে আমাদেরকে জানাইতে পারতা। তো সাকিব আল হাসান নয়ন হয়ে বলে আমাকে, তখন হয়তো মোবাইলে ব্যবস্থা ছিল না, এজন্য হয়তো তার বাবা মা দূরে থাকতেন, জানাতে পারেন নাই। তো এরকম যখন বেশ কয়েকদিন কেটে যায়, মাঝখানে কেটে যাওয়ার পর রমজান চাচা তো বেশ মন খারাপ, তো সেই হুজুরের কাছে আবার যায়। কিন্তু হুজুর বলে যে দেখেন, আপনার এই সমস্যার সমাধান আমি আর করতে পারবো না, আপনি অন্য জায়গায় কোথাও দেখতে পারেন। চাচার বাবা মা যে এলাকায় থাকতো সেই এলাকায় ওনারা নিয়ে যায় তার ছেলেকে, এবং সেখানে একজন বড় আলেম দেখানো হয় এবং আলেম এই কথাগুলো সবগুলো শোনার পর তিনিও আবার ঠিক করেন যে সেই চাচার সাথে একদিন বসবেন, কথাবার্তা বলবেন, দেখবেন আসলে সমাধান করা যায় কিনা। এবং তিনি যখন তাকে নিয়ে একদিন বসে, তখন সে জিনকে আবার হাজির করানোর চেষ্টা করে এবং আজকে তিনি সরাসরি সে জিনকে হাজির করা চাচার উপরে, এবং সেই জিন একের পর এক সবকিছু বলে এবং তার নামও বলে এবং বলে যে সেই রমেন চাচার স্ত্রীকে এবং তার সন্তানকে হত্যা করেছে বলতে তার স্ত্রীকে কোনো একটা মাধ্যমে সে মেরে ফেলেছে এবং তার কারণে তার বাচ্চাটা মারা গিয়েছে। এবং সে আলেম জিজ্ঞাসা করে যে কেন তুই এ কাজ করলি? তখন সেই জিন বলে যে দেখেন, আমি তোকে বলছিলাম যে আমি ওকে স্বর্ণের বালা দিব, তার বিনিময়ে একটা বাচ্চা চাই, হয়তো বাচ্চা দিতে পারে না আমাকে, এর জন্য আমি এই ক্ষতিটা করছি। এটা বলা মাত্রই নাকি সেই জিনটা যখন শরীর থেকে চলে যেতে লাগবে, শেষ মুহূর্তে সেই হুজুর তাকে কিছু রিচুয়ালের মাধ্যমে তাকে আটকায় এবং আটকানোর পর বলে যে তুই এখানে আমাকে ওয়াদা করে যাবি যে আর কখনো এই লোকের কোনো ক্ষতি করবি না। এবং সেই জিন নাকি একটা ভোগ চায়, খুব বড় আকার একটা ভোগ চায়, সেটা সেই নয়ন ভাই এখানে উল্লেখ করেনি। বলেছে সে এরকম ভোগ দেওয়ার পর নাকি ভক্তি নাকি সে রমজান চাচার বাবা রাজি হয়েছিল। তো ভোগ দেওয়ার পর তারপর নাকি আজ পর্যন্ত সেই রমজান চাচাকে কোনো ক্ষতি করতে পারে না। এবং রমজান চাচা নাকি তার 3-4 বছর পর আরেক জায়গায় বিয়ে করেন এবং বিয়ে করার পর তার এখন এক ছেলে এবং এক মেয়ে আছে, তাদের নিয়ে সুখেই আছেন এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর তার কোনো সমস্যার হয়নি। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। সো মাচ ভাই। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল, এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা, যারা পেটের তাগিদে মৌসুমে কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটি গৃহস্থ বাড়িতে রাসেল ভাই। আখের মৌসুমে আখ কাটা এবং মাড়াই করার কাজের জন্যই তারা এসেছিল। জি রাসেল ভাই, ওই সময়ে মাগুরা থেকে আমাদের যে গ্রাম, মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়ে হাঁটা পথ এবং ধ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওভাবে পাওয়া যেত না রাসেল ভাই। তো মাগুরা থেকে আসার পর, নৌকা পথে আসার পর রাসেল ভাই, যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হয়, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট, আর যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদী পারে আর কি। তো তারা এসে যখন আসলে আপনার ওই ঘাটে নামে, তখন অলমোস্ট আপনার 6:30-7টা বেজে যায় রাসেল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে হাট থেকে কোনো ভ্যান বা অন্য কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যাই
তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। 6:30-7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বলল যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চল তাহলে আমরা আগে কিছু খাই। এখান থেকে একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে কলা রুটি টুটি যা এগুলা খায় এবং তাদের সাথে মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই যে বিড়িগুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তাদের মধ্যে 2 জন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নাই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না গৃহস্থ বাড়িতে, তো আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে 2 জন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। তো কিন্তু 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাব। তারপর সকালে নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই, সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি। তো ভাই তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3টা 3:30টার মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়। মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল, তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থর বাড়িতে আর কি আপনার রাতের বেলায় দেখা যাচ্ছে আর কি উঠানের মধ্যে আপনার জ্বলতেছে হারিকেন যেটাকে বলে। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু বাড়ির মালিককে যদি পাই তাহলে রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম, কাছাকাছি চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। তারপর আমরা সকালবেলা ফজরের আজানের পরের দিকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা ছিল সে অনুযায়ী তারা বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠানের ঢুকামাত্র, গেট দিয়ে ঢুকামাত্র যেটা দেখে রাসেল ভাই, যে একজন বয়স্ক লোক, একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি আপনারা জেনে থাকবেন, তো হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, ওই বাড়িতে কাজের জন্য আসতো। ঠিক আছে, তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে চাইতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবা, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে, তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করার হাত মুখ ধো, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ও সামনের ঘর ডেকে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ো সবাই। তো রাসেল ভাই হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপরে শত স্ত্রী কাছাকাছি ছিল, তো তাদের রাসেল ভাই সবচেয়ে অবাক করে যে ব্যাপার, রাসেল ভাই ওই রাতের বেলা রাসেল ভাই তাদের 8 জনের 8 জনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যেই ধরনের মানে আয়োজন থাকে আর কি, ধরেন বিরাট আয়োজন এক কথায় রাসেল ভাই, সব ধরনের খাবারই সেখানে ছিল, দই থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সব কিছুই ছিল। তো তারা একটু অবাক হয়, আবার মানে তাদের গ্রামের লোক রাসেল ভাই, তো বছরেও মানে একদিন এরকম খাবার তাদের মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়ে পেট ভরে খায় আর কি, যতক্ষণ মন চায় আর কি। খাবার পরে তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যারা রাসেল ভাই থাকার জন্য, এখানেও একটা ইয়ের ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে, এটা চিন্তার মতন আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘরে নিয়ে যাওয়া হয়, তাদের দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয় ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জা করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয়, তারা ওখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে আর কি। যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই এর মধ্যে একজন রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপুর হয়ে শুয়েছিল, মানে সোজা চোখ দুটো আকাশের দিকে ছিল। সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়, তারা ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সেটা দেখে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসলাম, এবং সে তখন একটু অবাক হয় যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোনো ঘরের মধ্যে না রাসেল ভাই, তারা আছে ওই ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্যাঁত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে মানে খোলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ যেটার নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়িভাবে, এক একজন এক এক দিকে মাথা টাথা দিয়ে। এবং তারা বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা হলো আসলে রাসেল ভাই মাটির চাকাগুলা দিয়ে রাখছে, খুবই গোলাম আরামদায়ক বিছানা মনে, যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই সেখানে, তো মাটির চাকা। আর দেখতেছে তো সবাইকে ডাকাটাকি করে রাসেল ভাই উঠায়। তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছ থেকে ডাকাতি করে নিলে কিছু নেয়ার মতো ছিল না রাসেল
রাসেল ভাই। তো তারা তারপর একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই। তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে বাজারে গিয়ে বা আশপাশের লোকজন থেকে তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপর এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন যিনি ওদেরকে ওই পাশে যে মসজিদ ছিলেন সে একটা হুজুরের কাছে নিয়ে যায়, তার মনে হয় ভয় পাইছেন। তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। এর মধ্যে রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে সবাই তার বলছিলেন, একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তো সে নরমালি বলে যে ঠিক আছে তোমরা বলো, আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদের যে ওয়াশরুম সেখানে যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই সে বাথরুমে আসলে মানে পায়খানা যেটা বের হওয়ার কথা সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে মাটি বের হচ্ছে তার পেট থেকে রাসেল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল না, সেটা আসলে মাটিই ছিল, যে তোমার বাথরুমের সাথে মাটি বের হচ্ছে। আর তোমাদের এত খাবার খাওয়ার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাতের বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজনকে বের হবা তখন সে একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক। যে জিনটা ছিল আর কি রাসেল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে ওরাকে ইয়ে করে আর যেটা হয় রাসেল ভাই। তো ওরা এটা ইয়ে করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওখানকার ইয়েভাবে প্রভাগ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, নাম হলো মক্কেল। আর বোকা বানানো হয়, মক্কেল বলতে আমরা জানি বোকা করা আর কি। এটাই রাসেলের ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।